রাইট, সপ্তাহ ঘুরে আবারও ভূত এফএম আপনার সাথে। ঘড়িতে সময় এক্স্যাক্টলি 11:59। শুরু হয়ে গেছে ভূত এফএম, সাথে আছি রাসেল এবং থাকবো অনেকক্ষণ পর্যন্ত। আর আপনাদের প্রচুর SMS পেয়েছি আপনাদের অসংখ্য ইমেল, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে SMS পাচ্ছি আপনাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, সেজন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর যারা এখন ইমেল বা SMS করতে চান তাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করে ফেলতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। আর এদিকে যারা আমাদেরকে ইমেল করতে চান তাদের ইমেল অ্যাড্রেসটা আমরা জানিয়ে দেবো একটু পরেই। তার কিছু SMS পড়ে আসি। আমাদের দানব নাইম SMS করেছেন বরিশাল থেকে এবং তিনি বলেছেন যে হাও মাও খাও, ভূত এফএম এর গন্ধ পাও। ওকে, সো আমরাও পাচ্ছি যে আপনারা সবাই জড়ো হয়ে গেছেন আমাদের সাথে, সেটা বুঝতেই পারছি। ঘাসফুল লিখেছেন খুব ভয় লাগছে ভাইয়া, বাট তোমার কেমন লাগছে জানাও। আমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম আসলে যে কখন আপনাদের সাথে শেয়ার করবো এই ঘটনাগুলো। মুগ্ধ লিখেছেন যে তার একটা স্টোরি আছে তার লাইফের। আমার মনে হয় যে স্টোরি বলা যেতে এক্সপেরিয়েন্স বলা ভালো। তো যেটা মুগ্ধ আপনাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেল করে দিতে হবে, সেটা হচ্ছে bhoothfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti radiofurti.fm। সো এখানে আপনি ইমেল করতে পারেন, ডিটেল জানাতে পারেন, অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং অ্যাড্রেস জানাতে ভুলবেন না। এছাড়াও আমাদের SMS করেছেন নুরুল হুদা, খুলনা থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে তিনি রেগুলার আমাদের শো শোনেন, বাট তার এক্সাম থাকার কারণে তিনি অনেক শোয়ের অনেক কিছু মিস করছেন। সো এখানে কিছু করার নেই, সবার আগে এক্সাম, তারপরে অন্য সবকিছু। আর আমাদেরকে চিন্তাশীল অনুপ তিনি SMS করেছেন এবং তিনি বলেছেন যে ভূত এফএম শোনার জন্য তার ফ্রেন্ড ডিজিটাল পান্না তাকে তিনি নিয়ে এসছেন বাসায় এবং তারা একসঙ্গে আজকে আমাদের শোটা শুনবেন। সো আমার মনে হয় যে হোপ ইউ উইল এনজয়। আর তানহা আমাদের SMS করেছেন, লিখেছেন ভূত এফএম শোনার জন্য দিন দিন সাহস হচ্ছে। আই লাভ ভূত এফএম, উই লাভ ইউ টু। আর নিশি লিখেছেন ময়মনসিং থেকে যে ভূত এফএম শোনার পর আমি আর আপু দুজনকে দেখলেই ভয় পাই। আচ্ছা, তার মানে আপনাদের যেটা হয় সেটা হচ্ছে এফেক্ট করে আপনাদেরকে এবং অনেকক্ষণ পর্যন্ত সেটা থাকে। যাই হোক, আমরা আজকে চলে যাব আমাদের যে সমস্ত আমাদের কাছে প্রচুর আমাদের বেশ কিছু গেস্ট এসছেন, তারা অনেক কষ্ট করে আমাদের মাঝে এসছেন। ইনফ্যাক্ট তাদের সাথে আপনারা পরিচয় করাই দেব এবং তাদের কাছ থেকে তাদের এক্সপিরিয়েন্সগুলো শুনবো। সেই সাথে যারা ইমেল করেছেন কষ্ট করে, সেই ইমেলের অ্যান্সারগুলো আমি দেব আপনাদেরকে। এবং ইমেলের মধ্যে যে সমস্ত এক্সপিরিয়েন্সগুলো আমার কাছে বেশ মানে কি বলবো ভয়ঙ্কর মনে হচ্ছে, সেই এসএমএসগুলো আপনাদের সামনে প্রেজেন্টও করবো আমরা। এছাড়াও কেউ কেউ আমাদের অডিও ফাইল পাঠিয়েছেন, সেই অডিও ফাইলগুলো আমরা চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এনিওয়েজ, আমরা আগে পরিচয় পর্বটা সেরে ফেলি। আমার একেবারেই সামনাসামনি যিনি বসে আছেন তিনি হচ্ছেন মিস্টার ডমিনিক, and he has come all the way from Chittagong. Hello, Dominic. Yes, hello, Mr. Russell. কেমন লাগছে? অনেক লং জার্নি করে আসতে হচ্ছে, রাইট? মোটামুটি তবু আপনাদের সাথে জয়েন করে এটাই আমার। সো চিটাগাং কোথায় থাকছেন আপনি? পাথরঘাটায় থাকছেন। সেখান থেকে রওনা দিয়েছেন আজকে সকালে নিশ্চয়ই? হ্যাঁ, সকালে রওনা দিয়েছেন। ঢাকায় কার কাছে উঠেছেন বা কোন? উঠেছি আসলে আমার পিসিদের বাসায়। ওকে, আঙ্কেল আমাদের সাথে থাকি আর কি। তারা সবাই শুনছেন নিশ্চয়ই? অবশ্যই। অলরাইট। আর আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন উইথ হার হাজব্যান্ড, রাইট? সো আপনার নামটা বলেন। I am Tisha. and আপনি আপনার নামটা বলবেন। হ্যাঁ, আমি রাসেল। ওকে, ফাইন, দ্যাটস গ্রেট। আর আরেকটা জিনিস আমি না বললেই পারছি না, সেটা হচ্ছে যে আমাদের সঙ্গে আরেকজন কষ্ট করে, যেহেতু ডমিনিক ভাই এখানে এসছেন আমাদের ঢাকায়, এবং যিনি যার বাসায় উঠেছেন, যে বলে যে পিসি, তাদের একজন মানে বাসার একজন হাউস হোল্ড এখানে উপস্থিত আছে। তার নামটা বলেন একটু আপনি প্লিজ। ওনার নাম হচ্ছে মিস্টার আব্দুল সাত্তার। ওকে, আচ্ছা, ওকে। সো আমরা সবাই মিলে এখন যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে তিশার যে ঘটনাগুলো জানতে চাইবো। তিশা, আপনি আগে
আপনাকে বলেন যে আপনি কিভাবে আসছেন, ভূত এফএম এ কিভাবে আসলেন? হ্যাঁ, আমি আসছি। আমি প্রথমে ইমেল করছিলাম রাসেল ভাইয়ের কাছে, হুম। তারপর উনি আসতে বলছেন, হুম। তারপর এখানে আসা হলো। আই এম রাসেল, জি। ওকে। সো ওকে, অলরাইট। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আপনার ঘটনাগুলো আমার কাছে বেশ ভয়ঙ্কর লেগেছিল। সেই ঘটনাগুলো আপনি শুরু করবেন নাকি আমি একটা মেল দিয়ে শুরু করব? কোনটা করলে ভালো হয়? হ্যাঁ, আপনি একটা মেল দিয়ে শুরু করুন। কি আমি তাহলে একটা মেল দিয়ে শুরু করি। আজকে তো আমাদের যিনি সাউন্ড করছেন তিনিও, তার একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা জানবো একটু পরে। আমাদের একটা মেলে যাই না, একটা মেল করে শেষ করে আসি, একটা মেল পড়ে আসি। আচ্ছা, মেলটা আমাকে যিনি করেছেন তার নাম তিনি লিখেছেন যে আমার নাম শিমুল মাহমুদ, আমার এইজ 24, আমি যাত্রাবাড়ি থাকি। আমি অনার্স 3rd ইয়ারে পড়ছি জগন্নাথ ইউনিভার্সিটিতে। আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা, যেটিকে তিনি বলছেন যে অলৌকিক একটি রাত রয়েছে। ওকে, তো আমরা ঘটনাটা শুনি। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 6 বছর আগে, 2004-এ। আমার দেশের বাড়ি বিক্রমপুরে। আমার দাদি গ্রামের বাসায় একা থাকে। কুরবানির ঈদের সময় প্রতিবার বাবা কুরবানি দিতেন এবং সেবারও তিনি কুরবানি দিয়েছিলেন এবং ঘরের বড় ছেলে হওয়ার কারণে প্রতিবার দাদির কাছে মাংস নিয়ে যাওয়ার দায়িত্ব থাকতো আমার উপরে। তাই সেইবারও ব্যতিক্রম ছিল না। সেইবার তিনি যেটা বলছেন যে কষাই পেতে একটু দেরি হয়েছিল, তাই আমাদের গরু জবাই দিতেও দেরি হয়েছিল। একটু দেরি প্রায় দুপুর 3টা বাজে এবং গরু কেটে মাংস ভাগাভাগি করতে প্রায় 6টা বেজে যায়। বাবা আমার বলল, যা তোর দাদিকে তার মাংস দিয়ে আয়। আমি তাই সন্ধ্যা 6:30-এর দিকে রওনা দিলাম এবং আমার দাদির গ্রামের যে নামটা ছিল সেটা হচ্ছে বাগবাড়ি। এবং বাড়িতে যেতে হলে তার যেটা করতে হয় সেটা হচ্ছে কামারখাড়া নামক একটা জায়গায় আছে, সেখানে বাস থামায়। এরপর 20 মিনিট রাস্তা হেঁটে যেতে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত জ্যামের কারণে কামারখাড়া পৌঁছাতে দেরি হয়ে যায়। প্রায় 8:30-এ আমি কামারখাড়ায় আসি। তারপর আমি হাঁটা শুরু করলাম। আমার গ্রামে তখন রাত 8:30-এ নামে। 8:30-এ গভীর রাত, স্বাভাবিক যে গ্রামে এরকম সময় অনেক রাত হয়ে যায়। এবং রাস্তায় তখন একটা মানুষকেও দেখলেন না তিনি। আর মাত্র 5 মিনিট বাসায় যেতে আর মাত্র 5 মিনিট বাকি। এই সময় একটা ঘটনা ঘটলো তার কাছে। তিনি দেখলেন যে খালি গায়ে লুঙ্গি পরা একটা মানুষ তার দিকে এগিয়ে আসছে এবং তিনি ভাবলেন এত রাতে কে আসছে। যখন সে সামনে আসলো, লোকটা দেখতে পেলেন যে তখন তিনি দেখতে পেলেন যে আমার দাদির বাসার পশ্চিম পাশের বাড়ির ফারুক চাচা। আমি বললাম, চাচা আপনি এখানে এত রাতে কি করছেন? তখন কিছুক্ষণ চুপ থেকে সে বলল, তোমার দাদি তোমাকে নিতে পাঠিয়েছে। তাই কথা না বাড়িয়ে তিনি যেটা করলেন সেটা হচ্ছে কথা না বাড়িয়ে আমরা হাঁটতে লাগলাম। পথে চাচা আমাকে আর একটা কথাও জিজ্ঞেস করলেন না। যখন আমরা বাড়ির উঠোনে তখন দেখলাম যে দাদির বাসা ছাড়াও আশেপাশের সব বাসার লাইট অফ। আমি যখন দরজা নক করব, দাদি তখন চাচা বলল, দাঁড়াও। আমি চাচাকে বললাম, কি হয়েছে চাচা? তখন চাচা পশ্চিম পাশের যে গেটটা আছে সেই গেটটা দিয়ে বাইরে চলে গেল এবং তিনি বহুদূর পর্যন্ত বাইরে বের হয়েও দেখলেন যে তার চাচা নেই। এবং চাচা নাই, ভাবলেন যে চাচা হয়তো বাসায় চলে গেছে। কিন্তু তখন মন একটু কেমন যেন করে উঠল, কারণ চাচার স্বভাব তো এরকম নয়। পরে আমি দাদির ঘরে নক করলাম। দাদি দরজা খুলে আমাকে দেখে খুব খুশি হলেন। কিরে দাদা তোর আসতে কোনো সমস্যা হয়নি তো? তখন আমি বললাম, না, বেশি রাত করে আমি জলদি রাতে ভাত খেয়ে সেদিন ঘুমিয়ে থাকলাম। মানে যেহেতু রাত হয়ে গেছে সেহেতু তাড়াতাড়ি ভাত খেয়ে তিনি সেদিন শুয়ে পড়লেন এবং পরের দিন সকালে দাদিকে তিনি বললেন যে কালকে ফারুক চাচার সাথে আমার দেখা হয়েছিল এবং কোনো সমস্যা হয়নি রাস্তাঘাটে, তিনি আমাকে বাসা পর্যন্ত দিয়ে গেছেন। এবং সেই সময় তখন তার দাদি তাকে বললেন যে ফারুক চাচা কিভাবে তোর সাথে আসবে? সে তো 3 দিন আগে মারা গেছে। এবং এ কথা শোনার পর আমি তখন এক মুহূর্ত দেরি করিনি, সাথে সাথে সেখান থেকে এসে পড়ি। কিন্তু আজ পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি। এরপর অনেকবার গ্রামে গিয়েছি, কিন্তু একা যাওয়ার সাহস এখন পর্যন্ত হয়নি আমার। এই ঘটনাটা আমি যখন পড়লাম
খুব অদ্ভুত একটা ব্যাপার ঘটলো। আমি অনেকের কাছে মনে হবে যে একই ধরনের ঘটনা, হ্যাঁ সত্যিই একই ধরনের ঘটনায় সমস্ত বাংলাদেশের সবার সাথে নানাভাবে ঘটছে, একই টাইপের ঘটনা হয়তো ঘটছে, একই ঘটনা ঘুরে ফিরে আসছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একই টাইপের ঘটনা আপনারা শুনছেন, হয়তো বিভিন্ন জায়গায় জায়গাটা পরিবর্তন হচ্ছে, মানুষগুলো পরিবর্তন হচ্ছে, কিন্তু ঘটছে কেন? এই ঘটনাগুলো ঘটছে কেন? আমরা কিন্তু কখনোই যাদের সাথে মিশছি, আপনি হয়তো স্কুল, ইউনিভার্সিটি বা যে কোনো জায়গায় যাচ্ছেন, যে কারোর সাথে মিশছেন, বাট কোনো সময় কিন্তু আপনি জিজ্ঞেস করছেন না যে আচ্ছা, মানে কোনো সময় কিন্তু আপনি চেক করছেন না যে যার আসার কথা ছিল সেই এসছে নাকি অন্য কেউ এসছে, বা আপনি যাকে সামনে দেখছেন সে কি আসলে একজন জীবিত মানুষ নাকি একজন মৃত মানুষ। আমরা কোনো সময় কিন্তু ট্রাই করি না, আমরা কোনো সময় ভাবতেও পারি না যে এরকম কোনো কিছু হতে পারে। কিন্তু কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি যে এরকম অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে উপকার করতেই আসে এবং আত্মীয় স্বজনের রূপ নিয়ে আসে, সাধারণত পরিচিত মানুষের রূপ নিয়ে নাকি আসে এরা, এবং তারা নানাভাবে আমাদের হেল্প করে যায়। কারা এরা? আপনার সাথে যদি এরকম কোনো ঘটনায় ঘটে থাকে তাহলে আমাদের SMS এর মাধ্যমে শেয়ার করতে পারেন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা এখন চলে যাবো তিশার কাছে, রাইট? আচ্ছা, আপনার ঘটনাটা কোথায় ঘটেছিল এবং কি ঘটনা, সেখান থেকে আমরা ধীরে ধীরে আসি। কোথাকার ঘটনা আজকে বলবেন আমাদেরকে? জি, সেটা হয়েছে আমার বাবার বাড়িতে, সেটা হবিগঞ্জে। যেখানে আমার বাবার চাকরির জন্য আমরা আগে থাকতাম, সেটা গ্যাস অফিস কোয়ার্টার, সেই কোয়ার্টারে আমরা আগে থাকতাম এবং আমার সবগুলো ঘটনা সেখান থেকে। ওকে, বলেন, আপনি বলেন। আমার ফার্স্ট মানে যে ঘটনাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার বাবার এক্সপিরিয়েন্সের ঘটনাটা। সেটা হচ্ছে যে মানে আমার বাবা মানে এমন একজন মানুষ যে উনি কখনোই ভূত টুত এই ধরনের বিষয় মানে খুবই মানে অপছন্দ করেন, এগুলো মানে বিশ্বাস করেন আর মানে হ্যাঁ আল্লাহ বিশ্বাস করেন, কিন্তু তাবিজ টাবিজ এগুলো দেওয়া মানে খুবই মানে এগুলো পছন্দ করেন না। তো আমরা সেখানে কোয়ার্টারে যাওয়ার পরে প্রথম অনেক ধরনের সমস্যা হয়েছে। ঠিক আছে, হয়েছে যে মানে আমাদের বাসায় প্রায় কলিং বেল আসতো। ঠিক আছে, মধ্যরাতের দিক দিয়ে কলিং বেল আসতো, এরকম প্রথম যাওয়ার পরই হয়েছে। প্রথম যেদিন গেছে সেদিন আর তারপর দিন থেকে এরকম হয়েছে। তো তারপরে একদিন আমার আম্মু মানে শুনতে পাওয়ার পর মানে উঠছেন, ঘুম ভাঙছে, আমার পরে ভাইকে ডাকছেন, পরে ভাইয়ার আম্মু মানে দরজা খুলছেন কেউ নাই। তো তারপরের দিন আবার সেম হয়েছে এরকম। তো তারপরে আমাদের পাশের বাসায় আন্টিরা ছিলেন, তো তাদেরকে জিজ্ঞেস করছেন, তো আন্টিরা বলছে যে হ্যাঁ ওনাদের এরকম হয়, রাতের বেলা এরকম কলিং বেল আসে, তো দরজা খুলে দেখা যাচ্ছে যে কেউ নেই, এই ধরনের সমস্যা। তারপরে হয়েছে যে মানে প্রায় বাসার বাল্বগুলো মানে ফিউজ হয়ে যায়, কিন্তু লাইন টাইন সবকিছু ওকে, নতুন লাইন লাগানো হয়েছে। তারপরে হওয়ার কোনো কারণই নেই, না কোনো কারণই নেই, লাইন সব ঠিক আছে, কোনো ধরনের সমস্যা নাই, বাল্ব নতুন লাগানো হয়েছে, তবু এগুলো মানে ফিউজ হয়ে যায়, এই ঘটনা। ঠিক আছে, তো তারপরে আরো মানে হচ্ছে যে মানে একা থাকলে, ঠিক আছে, মানে দিনের বেলা তো একা থাকলে সেটা কোনো সমস্যা না। তো আমাদের এখানে হচ্ছে যে একা থাকার পরে মানে অনেকে মানে নিজেদের পরিচিত আরেকজনকে দেখা গেছে, মানে আপনি আপনাকে দেখছেন এরকম টাইপের? হ্যাঁ এরকম হয়েছে, যেটা আমার পাশের বাসায় আন্টির সাথে হয়েছে। যে মানে উনি প্রায় মাগরিবে আজান পড়ে যাবে এরকম টাইমে দেখলে উনি ছাদে কাপড় আনতে গেছেন। তো উনি দেখতেছেন কি ছাদে মানে উনি যখন ছাদে যখন উঠছেন তখন উনি এক ধ্যানে উঠে গেছেন। ঠিক আছে, মানে আশেপাশে কোনো এত কিছু ফলো করেন নাই, জাস্ট আজান পড়ে যাবে তাদের কাপড়গুলো নিতে হবে। তো উনি দেখছেন যে আমি বসে রয়েছি। ঠিক আছে, তো উনি আমাকে প্রায় আম্মু বলে ডাকেন। হ্যাঁ, তো উনি দেখতেছেন যে আমি বসে রয়েছি, তো উনি বলতেছেন যে উনি তো কাপড় নিয়ে ধ্যানে ছিলেন, তো বলছে আম্মু এখানে বসে রয়েছে, আজান পড়বে, বাসায় যাও। তো উনি এই কথা বলে মানে কাপড় নিয়ে যখন আসতেছে তখন থেকে যান নাই। তখন তো চমকেছে কি ব্যাপার, এই মাত্র দেখলাম আর এই মাত্র চলে গেল। তো পরে মানে উনি আসছেন, পরে তখন সেটা নাই দেখে খুব অবাক হয়ে গেছেন। পরে মানে আমার আম্মুর কাছে বলছেন আর কি যে এরকম আপনার মেয়েরে বললেন না এরকম ছাদে থাকতে, তো একটু সমস্যা আছে। তারা বলছে না ও তো ছাদে ছিল না, তো বাসায় ঘুমিয়েছিল। আচ্ছা, তো সেটা উনি বলছেন যে ঘুমিয়েছিল, যে আমি বলছি হ্যাঁ ও তো আজকে বাইরে যাই না, তো ঘুমিয়েছিল। তো আমি তো দেখছি ছাদে বসা, আমি তো আবার কথা বলছি, আমি বলছি যে এমন টাইমে ছাদে থাকো না, তুমি বাসায় যাও। এই ধরনের ঘটনা আছে। তারপরে আরেকটা হচ্ছে যে আমার বাবার সাথে যেটা হয়েছে সেটা আমার কাছে মানে সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে আশ্চর্যজনক যেটা লাগছে সেটা হচ্ছে যে প্রথমত আমার বাবা এগুলো বিশ্বাস করেন না। ঠিক আছে, আমরা যদি কখনো ভয় টয় পাইছি বা
বাচ্চারা ভয় পেলে মা তো স্বাভাবিক একটু টেনশন ফিল করে। তো আব্বুকে যদি বলছেন একজন হুজুর থেকে তাবিজ টাবিজ নিয়ে এসো কিছু বা পড়াপা নিয়ে, যেরকম তো ভয় পায়। তো আব্বু এগুলোতে খুব রাগ করেন। তো তখন মানে সেদিন ছিল মানে প্রায় সন্ধ্যার পরই 8টা ধরতে গেলে। তো আব্বু মানে বাহির থেকে বাসায় আসতেছেন। তো আমাদের এখানে মানে খুব বাগান আছে, সরকারি তো এখানে প্রচন্ড বাগান টাগান আছে। তো আব্বু মানে বাসা থেকে মানে প্রায় 10-15 হাত দূরে আসতেছেন। তো তখন দেখেন যে আব্বুর পিছন থেকে আমার ভাইয়া মানে আসতেছে। তো আব্বু মানে যেহেতু ভাইয়াকে দেখছেন তো সেই তো মানে বলতেছে আর কি যে দাঁড়া একসাথে যাই। তো কোনো কথা বলো না, ও সোজা হাঁটতেছে। তো আমার আব্বু সোজা হাঁটতে হাঁটতে মানে কোন ফাঁকে যে আব্বু মানে বাসা ক্রস করে বাসার পিছনে চলে গেছেন সেটা আর ওনার মানে সেন্স আর সেটা তখন নাই। তারপরে আব্বু বাসার পিছনে যাওয়ার পর অনেকক্ষণ পরে হঠাৎ মানে সেন্স আসছে মানে আমি কোথায় আসলাম। তখন দেখতেছেন যে আব্বু মানে একদম বাসার পিছনে চলে গেছেন, যেখানটা মানে সম্পূর্ণটা মানে অনেক বড় ড্রেন, ঠিক আছে, মানে সম্পূর্ণ নোংরা, যে যাকে বলে যে আমাদের ডাস্টবিন বলা হয়, যেখানে সব ময়লাটা ফালানো হয়। আব্বু সেন্স আসার পরে উনি দেখতেছেন যে ওনার সামনে আমাদের বিল্ডিংটা কোয়ার্টারটা ছিল 4 তলা, সে 4 তলা থেকেও লম্বা লম্বা, ঠিক আছে, মানে অদ্ভুত ধরনের প্রচন্ড অন্ধকার থাকা সত্ত্বেও মানে এরকম হয়তো চেহারা বুঝতে পারেননি। তো দেখে আমার উনি এত ভয় পাইছেন, তখন সঙ্গে সঙ্গে ওনার ওই যে ম্যাচ লাইটটা জ্বালানোর পরে দেখছেন আর কিছু নাই। তারপরে আব্বু বাসায় চলে আসছেন, আসার পরে আম্মুর কাছে বলছেন, তখন বলার পরে আম্মু অবাক হয়েছেন যেহেতু এই লোক, যে মানুষ এগুলো বিশ্বাস করে না, সে আজকে এগুলো বলতেছে, তাহলে এটা কি হলো। এবং আমার আব্বু প্রচন্ড ভয় পাইছেন। তারপর তো হয়েছে কি আমার আব্বু মানে প্রায় পরে ঘুমানোর সময় দেখতেন যে ওনার রুমে কেউ আছে, ওনার মানে ডিস্টার্ব করতেছে, এই ধরনের অনেক ডিস্টার্ব হচ্ছে, ঘুমের মধ্যে অনেক ভয় পাইছেন, রাতের দিকে খুব জোরে চিল্লি দিয়ে উঠছেন, এই ধরনের অনেক প্রবলেম হয়েছে। পরে যে মানুষটা এগুলো বিশ্বাস করার পরে উনি নিজেই বাধ্য হয়েছেন একজন হুজুরের কাছে যাইতে। আর আমাদের এই জায়গাটার মধ্যে সমস্যা হচ্ছে কি যে মানে এখানে যা কিছু আছে মানে এত ডেঞ্জারাস যে মানে হুজুর পর্যন্ত এখানে আসতে ভয় পায়। আচ্ছা, আমাদের সেই আমরা যেখানে থাকি এটা মানে শহর থেকে একটু গ্রাম সাইডে পড়ছে, ঠিক আছে। তো মানে গ্রাম হলে তো মনে করেন 10টার ভিতরে ওদের জন্য অনেক রাত, ঘুমায় পড়ে। তো মনে করেন যে এরকম হুজুরকে যদি কখনো মানে কোয়ার্টারে তো আমরা টোটালি মানে 5 ফ্যামিলি থাকতাম। তো একদিন হয়েছে কি মানে আমাদের 3 তলার আন্টির ছেলের প্রবলেম হয়েছে, ঠিক আছে, মানে তার প্রবলেম হওয়ার পরে হুজুরকে আসতে বলা হয়েছিল, কারণ হুজুর ফার্স্ট তখন কোয়ার্টারে আসেন। এটা কোন জায়গার ঘটনা বলছেন আপনি? এটা আমি হবিগঞ্জের ঘটনা বলছেন। ওকে। তারপরে মানে আমরা তো একই কোয়ার্টারে থাকতাম সবাই, ঠিক আছে। তো হুজুর আসছেন, আসার পরে তো হুজুর মানে সেই হুজুর পরে মানে বলছেন যে উনি হুজুর এই এলাকাতেই থাকেন। তো হুজুর আসার পরে উনি মানে খুব সমস্যা হয়েছে, ঠিক আছে, এবং হুজুর বাসায় যাওয়ার পরেও ওনার অনেক সমস্যা, এবং হুজুরকে পরে আরো যত মানে বলা হয়েছে আসার জন্য, হুজুর না করছেন, বলছেন যে আমি যেতে পারবো না, আমাকে মাফ করেন। আচ্ছা। এবং সবচাইতে খারাপ জিনিসটা হচ্ছে হুজুর মানে গ্রামে থাকলে তো এরকম গরু তো সবাই পালন করে, ঠিক আছে। তো সবচাইতে খারাপ যে জিনিসটা হচ্ছে যে হুজুর একটা গরু মেরে ফেলা হয়ে গেছিল। আচ্ছা। হুজুর এখানে আসার কারণে, সেটা আসলে আমাদের ফ্যামিলিগত কারণে, সেটা হচ্ছে যে একবার মানে আমার বড় একটা বোন আছে, সে অনার্সে পড়ে, আমার সেই বোনের একবার প্রবলেম হয়েছিল। আচ্ছা, এমনিতে আপনি বলেছেন যে ওই এলাকাতে এমনিতেই ওই চারপাশে অনেক সমস্যা আছে, এবং ওই এলাকাতে মানে দারোয়ানরা অনেক কিছু দেখেছেন, তো এরকম কোন ঘটনা মনে পড়ছে দারোয়ানরা আপনার সাথে কোনো কিছু শেয়ার করেছেন? হ্যাঁ আছে, সেটা হয়েছিল যে মানে 2006 সালে মানে রমজান মাসে যে ইফতারের পর টাইমটা আর কি, ঠিক আছে। তো ওরা যেহেতু রাতে ডিউটি করে, সারা জেগে থাকে, তো মনে করেন দিনের বেলা একটু রেস্ট দরকার। তো ইফতারের পর পরে মানে সে শুয়ে রয়েছে, আনসারা থাকার জন্য একটা এরিয়াটা তো বেশ বড়, তো আনসারা থাকার জন্য পাশে একটা মানে ছোট একটা ঘর দেওয়া আছে, ওখানে আনসারা থাকে। তো সে মানে ইফতারের পর পরই, ঠিক আছে, মানে ওরকম কোনো সময় হয় যায় না, ইফতার পর পরে ওরকম অন্ধকার হয় না। তো সে একা শুয়ে রয়েছে, তো তখন দেখছি কি সাদা শাড়ি পরা তার কাছে কি একদম দাঁড়াই দিছে। আচ্ছা। তখন সে জিজ্ঞেস করছে, তখন মহিলা মানুষ দেখে সে চমকে গেছে, কারণ এটা তো আনসাররা থাকে, কারণ তো কোনো ধরনের মহিলা মানুষ আসা ইম্পসিবল, রাইট। তো তখন সে জিজ্ঞেস করছে কে, বলতে তাকে সজোরে একটা চড় দিছে গালে।
চট দেওয়ার পরে সে মানে পুরা এই দিন পুরা বেহুশ ছিল, তার কোনো হুঁশ আসে না। পরে সে প্রচন্ড জ্বর উঠে অসুস্থ, সে মানে আর যে ম্যানেজার আঙ্কেল যে বলে যাবে আমি আর এখানে কাজ করব না, সেটা আর সে বলার মতো কোনো সাহস হয়নি। সে এখান থেকে পরে এটা একদম আপনাদের ওইখানকার যারা নাইট গার্ড আছেন তাদের কাছ থেকে শোনা? হ্যাঁ, তাদের কাছ থেকে শোনা। এবং হয়েছে কি ওখানে নাইট গার্ড থাকতেও চায় না। আচ্ছা, আমরা এরকম টাইপের একটা ঘটনা জানি, যে ঘটনাটা আমাদের ঢাকা শহরে ঘটেছে, যেটা আসলে আমাদেরকে মাসুম বলছিল, একটু আগেও আমাদের বলছিল যে সেই ঘটনাটা সে আজকেই শুনেছে। সেটা কি ঘটনা আমরা একটু শুনি, যে তার কাছে যে কি ঘটনা ঘটেছিল, এবং ঢাকারই একটা ঘটনা, সেটা আমরা একটু শুনবো। বেসিক্যালি এটা আমার বোনের ঘটনা আর কি। সে 1 মাস আগে আমেরিকা থেকে আসে। আচ্ছা, তো ওইখানে সে অনেক মানে জব করতে যায়, অনেক রাত পর্যন্ত জব করে থাকে, 12টা 1টা 2টা পর্যন্ত বাইরে থাকতেছে। সে আসছে 1 মাস। তো আসার 2 সপ্তাহ মতো সে ঠিক মতো থাকতে পারছে। আচ্ছা, মানে তার আগে বলি যে যেখানে ছিল, মানে যে জায়গাটা এর আগে ছিল, সেই জায়গাটা তো তার কোনো ধরনের কোনো প্রবলেম এর আগে হয়নি? না, কোনো প্রবলেম নাই। বাংলাদেশে আসার পরে এটা তার সাথে ঘটছে আর কি। তো আসার পরে 2 সপ্তাহ ওকে উঠছে ধানমন্ডিতে, ধানমন্ডি একটা বাসায় 27 নম্বরের তার আন্টির বাসায়। তো প্রথম যেদিন দেখে আর কি, সে ম্যাক্সিমাম টাইমে ঘুমাতে একটু রাত হয় তার, 12টার পরে ঘুমাচ্ছে। হঠাৎ 2টা কি 2:30টার দিকে সে একটু টের পাওয়ার পর দেখে যে তার খাটের পাশে ট্রান্সপারেন্ট, মানে সে এপাশ ওপাশ দেখতে পাচ্ছে, একদম ফুল একটা মানুষের মতন শেপ, ট্রান্সপারেন্ট। হ্যাঁ, ট্রান্সপারেন্ট। সে ঘুম ভেঙে গেছে একদম। সে উঠেই ফার্স্টে মানে বুঝছে যে কেউ একজন রুমের মধ্যে আছে। ওকে। তো ফার্স্টে সে ভয় পেয়েছে যে বাসার কেউ কিনা, বা বাইরের কেউ চোর টোর ঢুকছে কিনা। সে উঠে জাস্ট ফলো করে দেখে যে তার একদম জাস্ট মানে সে যেখানে শুয়ে আছে তার একদম সাথে, জাস্ট খাটছে তার 1 হাত দূরেও না, সে জাস্ট তার পাশেই দাঁড়ায় আছে সে। এবং ট্রান্সপারেন্ট মানে যখন খেয়াল করছে ঠিক মতো, দেখে যে এই পাশে ও পাশ দেখা যায়। ওকে। সে তো মানে প্রথম দিন দেখে জাস্ট ঘাপটি মেরে পড়েছিল। দেন একদিন গেছে, সেকেন্ড দিন আবার দেখছে। দেখার পরে তখন তার আন্টির সাথে শেয়ার করছে যে দেখেন আমি তো এমন দেখতেছি। ওকে ফাইন। 3 দিনের দিন সে মাথার কাছে মানে ভয় পেয়ে সে মাথার কাছে ছুরি নিয়ে ঘুমাইছে। আচ্ছা, যেদিন সে ছুরি নিয়ে ঘুমাইছে সেদিন সে জাস্ট তাকে গলা চেপে ধরছে। মানে এই কয়দিন কিছু করেনি, কিন্তু যে সময় সে দেখতেছে, হ্যাঁ, যে সময় পাশে দাঁড়িয়ে থাকে সে আর কি ছুরি নিয়েছে, সেই সময় তারাও মাথার কাছে ছুরি নিয়ে ঘুমাইছে। যেদিন সেদিন সে একদম জাস্ট মানে যখন গলা চেপে ধরছে তার, মানে সে কোনোভাবে মুভ করতে পারতেছে না, এবং সে বুঝতেছে যে ওই জিনিসটাই তাকে ধরছে। ওকে। মানে কোনোভাবেই নড়তে পারতেছে না। দেন পরে ঝাটকা দিয়ে সরাই দেয়, তারপরে কিছু নাই, সে আর দেখতে পায় না তাকে। তারপরে আন্টিকে বলার পরে দেন আন্টি কিছু সুরা টুরা কিনে নিয়ে এসে, মানে প্রিন্ট করা যেগুলো পাওয়া যায় আর কি, রুমের চারপাশে লাগিয়ে দেওয়ার পরে সে এখন মাঝে মধ্যে হয়তো উঠে দেখলো, দেন তারপরে নাই। এবং কন্টিনিউয়াসলি সে 2 সপ্তাহ ধরে এই জিনিসটা দেখে যাচ্ছে। ইনফ্যাক্ট এখন পর্যন্ত কেউ সঙ্গে থাকতেও সে দেখছে, কেউ মানে সাথে কেউ যদি থাকে সে মানে ডাক দিলে তখন তো সেও দেখতে পায় না, সাথে যে থাকে সেও দেখতে পায় না। বাট ঘুম থেকে ওঠার পরে সে বুঝতে পারে যে এখন তাকে টাচ করে না বা ওইরকম কোনো হার্ট করতেছে না, মানে সে বুঝতে পারতেছে যে তার সঙ্গে কিছু একটা রুমের মধ্যে। এবং আপনি যেটা বললেন সবচেয়ে বেশি ভয়ঙ্কর, সেটা হচ্ছে যে জেগে থাকা অবস্থাতে ওইটা হয়, মানে এটা মানে সে জেগে একদম পুরোপুরি সজাগ, এবং সে বুঝতেছে, যখনই সে বুঝতেছে যে ঘরের মধ্যে কেউ চলে আসছে, মানে আপনি যে কোনো বাসায় ঘুম থেকে ওঠার পরে যদি বুঝেন যে আপনার রুমের মধ্যে কেউ আছে, আপনি এটা কিন্তু বুঝতে পারবেন। রাইট, সেটা সে একদম মানে যখন ঘুম ভেঙে উঠেই পড়ছে, সে বিছানায় শুয়েছে, সে বুঝতে পারছে যে পাশে কেউ দাঁড়ায় আছে। কারণ তার কাছে এটা কিছু করার নাই, যে সে দেখতে পারতেছে যে এই পাশে ওই পাশে যে আলমারি বা দেওয়াল, ওইটা তার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, ট্রান্সপারেন্ট এবং ছাই কালারের জিনিসটা। বুঝতে পারছে, মানে লাইক একটা পর্দা, যদি মানুষের শেপে পর্দা কেটে আপনি যদি টাঙায় রাখেন, তাহলে জিনিসটা যেমন হবে
সেই রকম একটা ব্যাপার। সেরকম। অলরাইট, ওকে, থ্যাংক ইউ আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং আমাদেরকে অসংখ্য মানুষ আজকে আপনারা যারা কষ্ট করে শুনছেন, আমাদের সাথে আছেন, তারা এসএমএস করছেন। রাফি আমাকে এসএমএস করেছেন, জানিয়েছেন ভূত এফএম নিয়ে তার ভালো লাগার কথা। আমাদেরকে এসএমএস করেছেন টিপু নোয়াখালী থেকে, এবং তিনি বলেছেন যে তারাও আমাদের সাথে আছেন। লিসা লিখেছেন রাজশাহী থেকে, যে একটা মানে মজার এসএমএস করেছেন, এই জন্য মজার এসএমএসটা পড়লাম না। অনেকেই মজার এসএমএস পড়লে খুব বিরক্ত হন এই শো করার সময়। আচ্ছা, মোহাম্মদ তারেক বরিশাল থেকে এসএমএস করেছেন, তিনি লিখেছেন যে তিনি লিখেছেন যে তৃষা, মানে যিনি এতক্ষণ ধরে আমাদের সাথে ঘটনা শেয়ার করেন, তৃষা আপু কি তার ফ্যামিলি নিয়ে এখনো হবিগঞ্জের বাসা থাকেন না, উনি ঢাকায় থাকেন, যেহেতু ওনার বিয়ে হয়েছে এবং তিনি তার হাজবেন্ডের সাথে আছেন ঢাকায়, এবং ঢাকাতে আল্লাহর রহমতে সেরকম কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না তার। পিয়া এবং হিমি লিখেছেন যে এখন তার কাছে মনে হচ্ছে যে ভূত এফএম এর যে সমস্ত ঘটনাগুলো আছে, সেই ঘটনাগুলো তাদের কাছে একটু এখন আছে একই রকম লাগছে। আসলে ঘটনা হচ্ছে কি যে সব সময় মানে কি বলবো, যে মানুষের সাথে যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলো কত রকম হতে পারে, আসলে কি অনেক রকম হতে পারে, অনেক রকম হওয়ার চান্স। কিন্তু মানে মানুষ জন্মগ্রহণ করার পর থেকে মানুষ প্রথমে কাঁদে, মানুষ তারপরে ধীরে ধীরে বড় হয়, এই ব্যাপারগুলো তো একই রকম। মানুষের সাথে যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলো মোটামুটি কাছাকাছি। এগুলো আসলে অনেক রকম হওয়ার কোনো উপায় নেই। আই এম রিয়েলি সরি টু সে। আবির লিখেছেন যে ভাইয়া ভূত এফএম শুনতে তার অনেক অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। দিনা লিখেছেন জামালপুর থেকে, যে তিনি আমাদের সাথে আছেন। হিটলার আমাদের সাথে আছেন, বিপাশা চিটাগং থেকে আমাদের সাথে আছেন। এছাড়াও আছেন বাপ্পি, মৃদুল, মঞ্জু, নাভিন আছেন আমাদের সাথে, শিশির আছেন, টিয়া পাখি আছেন আমাদের সাথে, ওকে, হাসান আছেন আমাদের সাথে। এছাড়া আরো অসংখ্য, আমি মানে ঘোস্ট রাইডার আছেন, ওকে, ঘোস্ট রাইডার আছেন, সবুজ আছেন আমাদের সাথে, আছেন গোধূলি বেলার ভূত, অলরাইট, বেশ রোমান্টিক ভূত মনে হচ্ছে। নাজ আমাদের সাথে আছেন দিনা আছেন আমাদের সাথে, তানজির আছেন। এছাড়াও আরো দেখতে পাচ্ছি বরিশাল থেকে সাজিদ আছেন, ইশরাত আছেন, ডেড মমি আছেন। মমিও ডেড হয়, ও মাই গড। মানে মমি ডেড হওয়া মানে কিন্তু মমি তো এমনিতেই ডেড একটা বডি, তার মানে মমি ডেড হওয়া মানে একটা পচে গেছে আর কি, এরকম একটা ব্যাপার। আমাদের সাথে আছেন ঝুলন্ত বাদর ভূত, বা চমৎকার। আমাদের সাথে মানে তার মানে আজকাল চিড়িয়াখানাও নিরাপদ নয়। আবির লিখেছেন আমাদের সাথে, আমাদেরকে এসএমএস করেছেন। দিনা আমাদেরকে এসএমএস করেছেন, সারা এসএমএস করেছেন। আরো অসংখ্য মানুষ যারা এখন এসএমএস করেনি এবং করতে চাচ্ছেন, তাদেরকে বলছি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে 9840 নাম্বারে। আমরা এই সপ্তাহে পেয়েছি অসংখ্য মেইল ফারুক আজমের কাছ থেকে, সুজান দত্তর কাছ থেকে, আমরা পেয়েছি জয় প্রকাশের কাছ থেকে, পেয়েছি শুভ পল, আশিক, আরিফ আহমেদ নাইম, তারপরে হচ্ছে ডমিনিক, যিনি আমাদের সাথে এখন উপস্থিত আছেন। এছাড়াও আরো অনেকের কাছ থেকে। সো আমরা সেগুলো শুনবো, তবে তার আগে আমরা একটা গান শুনে আসবো। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমাদের এসএমএস করুন, ইমেল পাঠিয়ে দিন। রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম, সাথে আছি রাসেল, এবং একটার পর একটা আপনাদের এসএমএস পাচ্ছি। এবং আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এসএমএস করেছেন শিবলি, এসএমএস করেছেন মাহারাব, এসএমএস করেছেন আমাদেরকে পিটু, এসএমএস করেছেন ডার্কনেস, চিন্তাশীল অনুভব আবারও এসএমএস করেছেন আমাদেরকে এসএমএস করেছেন খুলনা থেকে পেতনি, নিজের নাম লিখেছেন। আকাশ আমাদেরকে এসএমএস করেছেন, প্রিন্স এসএমএস করেছেন ধ্রুব তারা, সোমা এসএমএস করেছেন শাহিন, সোনিয়া, শিহাব উত্তরা থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলেছেন যে আজকের কাহিনীগুলো তার বেশ ভালো লাগছে, ওকে। খুশি আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন অনেক ভয় লাগছে, তারপরে তিনি শুনছেন, থ্যাংক ইউ সো মাচ। মধু রাজশাহী থেকে এসএমএস করেছেন, ভূত এফএম তার অনেক ভালো লাগে। আমাদেরকে এসএমএস করেছেন ভ্যাম্পায়ার, এসএমএস করেছেন খুলনা থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন নির্মল, এবং নির্মল বলছেন যে ভূত এফএম শুনে তিনি
ভূত এফএম কি আচ্ছা ভূত এফএম শুনে ভয় পাইনি এরকম হয়নি তো? আচ্ছা ওকে, আমি ঠিক মানে বুঝিনি এসএমএসটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে যেভাবে, কি বলতে চেয়েছেন ঠিক বুঝতে পারিনি আমি। সাগর যশোর থেকে লিখেছেন এবং তিনি বলেছেন যে তিনি ভূত এফএম অনেক পছন্দ করেন। থ্যাংক ইউ সো মাচ। নিয়াজ এসএমএস করেছেন এবং আমাদের এসএমএস করেছেন মুন্না ছাড়া আমাদের এসএমএস করেছেন রুবেল, তারপরে আমাদের এসএমএস করেছেন এফ রাব্বি মংলা থেকে আমাদেরকে এসএমএস করেছেন। আচ্ছা মংলা থেকে আমরা প্রথম এসএমএস পেলাম কারো কাছ থেকে, বোধহয় মংলা পোর্ট থেকে এসএমএস করেছেন এবং ভূত এফএম তার ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, অনেক দূর থেকে শুনছেন আপনি। অরিন্দম আমাদের এসএমএস করেছেন ভূত এফএম নিয়ে তার কথা তিনি জানিয়েছেন। পার্থ আমাদের এসএমএস করেছেন ময়মনসিং থেকে। এছাড়াও এসএমএস করেছেন তিশা আমাদেরকে এসএমএস করেছেন, আমাদেরকে সোনিয়া আজাদ মৌ এসএমএস করেছেন, বনশ্রী আমাদেরকে এসএমএস করেছেন, নাহিদ নয়ন অভি দোলন শাহরুখ সহ আরো অনেকে। সো আমাদের সাথে আরো একজন জয়েন করেছেন, তার সাথে কিছু কথা আমরা শুনবো। হুইজ রেজা। হাই রেজা ভাই, কেমন আছেন? Welcome there. Once again, welcome. ওকে, ওয়েলকাম। আপনাকে আমাদের ওয়েলকাম বলা উচিত এবং আপনারা কষ্ট করে আজকে এসেছেন, সেই জন্য আপনাকে আরো একবার ধন্যবাদ। আচ্ছা একটা কথা, আমাদের ডমিনিক দা আছেন এবং আপনি না উনি ওর কাছে মাইক আছে। সো ডমিনিকদের সাথে আমাদের সাথে জয়েন করেছেন এবং আমি খুবই বেশি রকমের আগ্রহী ছিলাম তাকে নিয়ে আসার জন্য। and he has come all the way from Chittagong. Thank you once again. Thanks for coming. আরেকটা জিনিস হচ্ছে আমি অনেকদিন ধরে ওয়েট করছিলাম যে কবে আপনি আসবেন, এবং আপনার এর উপরে বেশ পড়াশোনা বা এর উপরে জানাশোনা আছে যে এই সমস্ত প্যারানর্মাল বিষয় এইসবের উপরে, এবং অনেক কিছুই আপনি আমাকেও যেগুলো কোশ্চেন করেছিলেন একটু আগে আমরা কথা বলছিলাম, একটু আগে ইনফ্যাক্ট আমরা আড্ডা দিচ্ছিলাম, তখন আপনার সাথে আমার যে কথাগুলো হলো সেই কথাগুলো থেকে বোঝা গেল যে অনেক কিছুই আছে এরকম যেগুলো আমারও বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু আপনি বলেন যে না এগুলোর প্রমাণও আপনার কাছে আছে, রাইট? তো চিটাগং এ আপনার তো ঘটনা আছেই, ছোটবেলা থেকে আপনি বলেন যে আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা আমাকে একটু বলবেন আর একটু আগে। অবশ্যই একটু কাছ থেকে বলতে হবে মাইক্রোফোনের। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা আসলে ভাই কি বলবো, জাস্ট we are basically Portuguese, you know. So it's just like that. We are just now presently a fifth generation that we are in Bangladesh. Okay. So that's basically my background, and as I've told you before also that we have some mentors in our family and that who deal with some things. So this is my background. ওকে, সো আপনার নিজের একটা মেন্টরস ছিল, রাইট? হ্যাঁ, মেন্টরস ছিল, এবং তার কাছে আমার যেটা মনে হয় যে সেই সম্পর্কে আমাদের কিছু বলতে পারেন ইচ্ছা করলে, আপনি যে কি জেনেছেন বা কি আপনার মনে হচ্ছে যে এই যে আমরা যে প্যারানর্মাল ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করছি, ঘটনাগুলো নিয়ে আলোচনা করছি, এগুলোর কি ব্যাখ্যা আপনার কাছে আসলে কি মনে হয়? আসলে রাসেল ভাই এখানে যেটা মেইন জিনিস মূলত আসলে each thing has its own difference, যেটা মানে এন্টিটি যেগুলো। So basically there are spirits, there are things known as jinns, there are demons, there are angels. So basically is that if you have any particular question for me that on what subject that you want to know about this, I can. ওকে, আমি তাহলে আমরা প্রথমে আসি জিন সম্পর্কে, রাইট? এই যে আমরা জিন সম্পর্কে কথা বলি, যে সাধারণত জিন, আপনার কি মনে হয় যে জিনটা যে আছে তাদের মধ্যে জিন তো সাধারণত আমরা যতটুকু জানি যে দুই ধরনের, এক ধরনের আমাদের উপকারে আসে আর এক ধরনের আমাদের উপকারে আসে না। আপনি কখন এরকম হয়েছে যে জিন দ্বারা কোনোদিন উপকৃত হতে দেখেছেন বা উপকৃত হয়েছেন, এরকম কোনো ঘটনা আপনার আছে? To tell you the truth, yes, obviously. এবং তার মানে আপনার মনে হয় যে এদের এক্সিস্টেন্স আছে এবং আপনি এটা বিলিভ করেন? Yes, of course. আচ্ছা, কিভাবে এরা সাধারণত মানুষের উপকার করে বা অপকার করে বলে আপনার মনে হয়? অপকার আসলে if they just notice that anything is like wrong, that it's not that you just means what to say, that it's not matching with them, you know. So they will basically they will throw into some type of problems. Okay. যেটা হয় সাধারণত। আর উপকারটা কিভাবে করে? আর উপকারটা হচ্ছে just if the same way if they see that it's matching, that it's okay, that means you correspond with them perfectly. So that's the time you start getting rewards. আচ্ছা, আমার যেটা মনে হয় যে আপনার কি এরকম কখনো হয়েছে যে আপনি নিজে মানে এই যে সমস্ত ঘটনাগুলো বলছেন যে কেউ হয়তো বিপদে পড়লো, বা কেউ হয়তো এটা চাচ্ছেন না, বা কেউ হয়তো মানে মনে হচ্ছে যে তার সাথে কিছু একটা আছে বা তিনি একা নন,
সামওয়ান এলস ইজ দেয়ার, তখন তার আসলে কি করা উচিত? অনেকে এরকম ধরনের দেখা যায় যে অনেকে ফিল করেন যে এরকম কিছু একটা আছে তার সঙ্গে, বুঝতে পারছেন, তখন তার কি স্টেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? আসলে ফার্স্ট অফ অল আই উইল সে দ্যাট প্রথমে যখন কোনো মানুষ যখন এই জিনিসটার সাথে মানে ডিলিংস বা দেখে, ঠিক আছে, তো আই উড সে মিন্স বেসিক্যালি ফর দেম টু রিমেইন কাম and not get over excited or anything like that, or মানে nervous feel না করার জন্য, because actually basically these things are here just to make themselves noticed to those people, মানে আসলে এদেরকে মানে এদের প্রেজেন্সটা বোঝানোর জন্য যে এরা আছে, জাস্ট এটাই। কিন্তু কোনো ধরনের কোনো স্টেপ নিতে তারা আপনি নিষেধ করছেন, মানে কাউকে দেখানো, কারো কাছ থেকে সাহায্য নেওয়া বা এখান থেকে বের হয়ে আসার যে প্রক্রিয়া, সেরকম এটা উচিত না বলেই আপনি মনে করছেন? ইটস বেটার বিকজ আসলে ইন দ্য এন্ড অফ দ্য ডে এগুলোর সাথে আসলে কম্পিট করে। ইনফ্যাক্ট আজকে রেজিয়া ভাই আমাদের একটা ঘটনা বলবেন এবং তার হাতে একটা আংটি আছে, সেটা দেখে কিন্তু ডমিনিক রিয়াক্ট করছে। আপনি খেয়াল করছেন জিনিসটা? আমি তো খেয়াল করলাম যে অবশ্যই, হ্যাঁ, মানে হঠাৎ করে বললেন যে এই যে আংটিটা আছে এটাকে কি, এটা এই পাথরটা, এটাকে অ্যাকচুয়ালি ব্লু স্যাফায়ার বলে। ব্লু স্যাফায়ারের যে ব্যাপারটা, সেটা ডমিনিক ভাই আপনি দেখে কি বলছিলেন একটু বলেন, যে আপনি অফ এয়ারে বললেন আংটিটা যখন আমাকে পড়ে থাকতেন, এটা পড়ার একটা নিয়ম আছে না? হ্যাঁ, সেটা কি? পড়ার নিয়মটা হচ্ছে মানে জাস্ট বেসিক্যালি যে কোনো নিউ স্টোন যখন আপনি পড়বেন তখন জাস্ট it's better that you just put it under your pillow and you just leave it there until you don't have your first dream, and after that তারপর আপনি পড়তে পারেন। if it is good you will understand by the dream yourself. আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি ভাই ড্রিমটা দেখেছিলাম যে মানে এটা আমাকে একটা আঙ্কেল দিয়েছে, এবং আমার জানা মতে মানে প্রবলি মানে রিলেটিং টু স্পিরিটস এন্ড মানে ওভারঅল উনি খুব নলেজেবল একটা মানুষ, তো ওনার কাছে সব রকমের স্টোন আছে। তো উনি আমাকে যখন এটা দিয়েছে, উনি আর কি সেম কথা বলেছে যে বালিশের নিচে রেখে ফার্স্ট স্বপ্ন দেখে তারপর আর কি জিনিসটা পড়বা, আর যদি দেখা যায় খারাপ স্বপ্ন তাহলে রিংটা আমার কাছে দিয়ে দিবা। বাট উনি দেওয়ার সময় আমাকে অনেক দোয়া দিয়ে দিয়েছে রিংটা। উনি বলছে যে তুমি পড়তে পারো, বাট তাও স্বপ্ন দেখার জন্য ওয়েট করো। তো আমি বালিশের নিচে রেখে ঘুমিয়েছি, এন্ড মানে স্বপ্নে দেখছি যে আমার সামনে রিংটা ভাসতেছে, একটা রাস্তার উপর আমি দাঁড়িয়ে আছি, এন্ড অটোমেটিক্যালি রিংটা ভেসে ভেসে এসে আমার মানে যে আঙ্গুলে পড়েছি ওই আঙ্গুলে এসে লেগে গেল রিংটা, বুঝছেন? এন্ড আমি ওইটা এতটুকুই দেখেছি এবং সাথে সাথে আমার ঘুমটা ভাঙছে। ঘুমটা ভেঙে যখন আমি খুঁজতে যাই রিংটা বালিশের নিচে, দেখি রিংটা অলরেডি আমার আঙ্গুলে পড়ানো। ওকে, মানে আপনি স্বপ্নের মধ্যে এটা পড়ে ফেলেছেন? স্বপ্নের মধ্যে হয়তো জিনিসটা পড়ে ফেলেছি, কারণ আমি ঘুমানোর আগে বালিশের নিচে রেখেছিলাম, এন্ড যখন ঘুম থেকে উঠছি দেখি রিংটা অলরেডি আমার হাতে পড়ার অবস্থায়। আচ্ছা, সাফায়ার আরেকটা ঘটনা, সেটা হচ্ছে লাস্ট, মানে এটা তো পড়ার ঘটনা বললেন, জি লাস্ট নাইট আপনার সাথে যা হয়েছে এটা একটু শুনি। অ্যাকচুয়ালি লাস্ট নাইটের সাফায়ার ঘটনার আগে একটা বিশাল ঘটনা ঘটেছে, তারপর সাফায়ার ঘটনা আসে। ঘটনাটা আর কি আমার একটা ফ্রেন্ডের বাসায় হয়েছে, এবং সে আমাকে বলছে তার বাসার লোকেশন না ডিসক্লোজ করতে, ওইটা করতে পারবো না, বাট সে আমার আর কি খুবই ক্লোজ ফ্রেন্ড। তো আমি আর সে রাত্রে আছি, তো 4 তলা বাসা থাকে, তো 4 তলায় তার এক কাজিন থাকে, আর ওর কাজিনের কাছে আমাদের একটা ডিভিডি প্লেয়ার ছিল, আমরা মুভি দেখবো, আমরা ওইটা আনতে যাবো। তো রাত 2:30 বাজে তখন অলমোস্ট। আমার ফ্রেন্ডটা বলে যে দোস্ত চল গিয়ে ডিভিডি প্লেয়ারটা নিয়ে আসে। আমি দেখ আমি শুয়ে আছি, তুই গিয়ে নিয়ে আয়, আমি ফোনে কথা বলছি। সে উপরে গেল, এবং আমরা জানি যে ওই বাসাটা একটু ঝামেলা আছে, বুঝছেন? সে যখন নিচে নামলো, তার চেহারা দেখে আমি মানে অলমোস্ট ঘুমন্ত অবস্থায়, আমার চেহারা দেখে আমার ঘুম ভেঙে গেছে, এমন অবস্থা তার চেহারা। আমি তাকে ফার্স্ট থিং জিজ্ঞেস করলাম, দোস্ত 4 তলায় কি হয়েছে আমাকে বল। সে বলে দোস্ত আমি বিশ্বাস করতেছি না, তুই চল আমার সাথে। তা আমি মোটামুটি একটু ভয় পেয়েছি ওর অবস্থা দেখে। আমি হাতের কাছে মনে একটা হকি স্টিক ছিল, হকি স্টিক নিয়ে উপরে গেছি আর কি। সে ওর সাথে গেল সুরা টুরা পড়ে। যখন আমরা 4 তলায় উঠে মানে যে রুমে ডিভিডি প্লেয়ারটা ছিল, একটা বিশাল লাউঞ্জ রুমের মতন, তো ওইটার পাশে একটা জানলা আছে, এই দিক দিয়ে একটা বারান্দার মতন জানলা আছে। আমি যাচ্ছি, আমি জানলার দিকে তাকায়, যেটা মাসুম ভাই একটু আগে বললো যে সি থ্রু ফিগার, ওইরকম একটা ফিগার দেখলাম। আমি দেখে মানে আমার মানে এখানে আমি কোথাও আমি আপনাকে শো শুরু করার আগে বলছিলাম সামহাউ আমি কি তোমার ঘটনা জানি না যে সিমিলার হয়ে যায়, দেখছেন? মানে কোইন্সিডেন্স এটা একটা, যে আপনাদের মানে ওই যে উনি বললেন, তিশা বললেন একটা, আমরা মাসুম বললেন যে একটা ট্রান্সপারেন্ট একটা কিছু, আপনিও বলছেন সেই ট্রান্সপারেন্ট ঘটনাটা। এবং কিন্তু মানে ব্যাপারটা হয়েছে কি, মানে এদের আমি যতটুকু জানি, ডমিনিক যদি আমাকে কারেক্ট করতে চান প্লিজ বাই অল মিনস, আমি যা দেখেছি এদের প্রত্যেকটার একটা টেরিটরি আছে, এই টেরিটরির বাইরে তারা যেতে পারে না, ঠিক আছে? তো যেমন ধরেন যেটা আমরা just want to interrupt that
actually they don't want it. Territory is okay, but if they want, they can go out of that, but they feel comfortable in that zone. Particularly. Exactly. Okay. Which is why, মানে আমি দেখে বুঝছি যেহেতু আমি সুরাপুরে ঢুকছি, সে মানে আসতে কেউ আসতেছে না। Yes. ঠিক আছে, তারা মানুষকে তখনই অ্যাটাক করে যখন মানে তারা একটা ভয় ঢুকাই দিতে পারে, মানুষের মনটাকে নরম করতে পারে, তখনই তারা অ্যাটাক করে। কিন্তু এর আগে কিন্তু করতে পারে না। যদি ভয় না থাকে তার কিছু করতে পারবে না, মানে আশেপাশে ঘুরবে কিন্তু কিছু করতে পারবে না। আচ্ছা, তো রুমে ঢুকে আমি যখন রুমের পাশ দিয়ে যাচ্ছি, রুমের ভিতরে একটা জানলা, তো আমি দেখি যে বাংলা একটা কি চ্যানেল হচ্ছে টিভিতে। আমি রুমে ঢুকে দেখি রুম পুরো খালি এবং টিভিতে এমটিভি চলছে, মানে চ্যানেল চেঞ্জ হয়ে গেছে। টিভিটা কিন্তু ব্র্যান্ড নিউ। আচ্ছা, এক একটা চ্যানেল চেঞ্জ হওয়ার কোনো কারণই নেই। আচ্ছা ঠিক আছে, এটা তো শুরু হলো। এবং আমার আরেকটা যেটা ডমিনেট দা হয়তো বুঝবেন, আমি খুবই সেনসিটিভ এসব ব্যাপারে। মানে আমার আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করলে মানে ইউ ক্যান ফিল দ্য প্রেজেন্স, এবং আমার হাত অটোমেটিক পয়েন্ট করা শুরু করে। ঠিক আছে, যেমন এদিকে 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 হাতের নড়তে থাকে আমার। ওকে, বুঝছেন? তো আমি আর ফ্রেন্ড, এবং আর ফ্রেন্ড খালি আমার বলছে, দোস্ত রুমে তুই যা দেখবি ফিল করবি, তুই ডিভিডি প্লেয়ারটা নিয়ে সাথে সাথে বাইর হবি, আশেপাশে কি আছে। কিন্তু আমি মানে ঢুকে মানে এমন ভাবে আমাকে ধরছে, মানে আমি বলছি দোস্ত এদিক দেখ ওদিক দেখ এদিক দেখ, আমি দেখতে পাচ্ছি না, আমি পয়েন্ট করছি এবং আমি যেদিকে পয়েন্ট করছি সে দেখতেছে, এবং সেম ফিগার যেটা এবং অনেকগুলা ছিল আর কি। Yes, exactly. Maybe about 4 or 5 maybe you could feel something. মানে একসাথে আর কি সব আশেপাশে। আচ্ছা, টিভির পিছনে একটা কাউচ, আমি তাও মানে সুরাটুরা তখনও পড়তে যখন টিভির সামনে গেলাম, রিমোটে নাই ব্যাটারি, রিমোটে কিন্তু কোনো ব্যাটারি নাই, এবং টিভির চ্যানেল কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে। ওকে, মানে একটার পর একটা, এবং একটা খুব সিনক্রোনাইজ ভাবে চেঞ্জ হচ্ছে। এমন না যে টিভি নষ্ট, তাহলে হয়তো কিছুক্ষণ থাকলো আবার হঠাৎ প্রত্যেকটা চ্যানেল চেঞ্জের মধ্যে ধরেন 1 মিনিট কি 40 সেকেন্ডের মতো, তার মানে বেশ অনেক সময় ধরে দেখছে এবং চেঞ্জ হচ্ছে চ্যানেলটা। ওকে, এবং না সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাটারি না থাকলে, ব্যাটারি নাই এবং চ্যানেল চেঞ্জ হচ্ছে, এবং টিভি যদি ঝামেলা হতো স্ক্রিন তো ঝাপসা আসতো এবং ক্লিয়ার স্ক্রিন। আর সাধারণত এটা হতে পারে যে এত সময় লাগে না, তারপর যে চ্যানেল যখন সার্চ দিই আমরা, যখন স্ক্যান করে, বাট সেটার জন্য আবার একটা কিছু একটা ওঠে, যে গ্রাফিক্যাল কিছু একটা ওঠে, জাস্ট অটোমেটিক টিভি চ্যানেল চেঞ্জ হচ্ছে। রাইট, সো মানে এটা খুবই খুবই ভয়ঙ্কর এবং ব্যাপারটা। আমি মানে যখন এটা দেখলাম, তো টিভির এই সাইডের চেয়ার, আমি যখন চেয়ারের দিকে তাকাইলাম, তখন মানে আমার মানে তখন অটোমেটিক মাথা ঘুরছে, এমন না যে হাত না, আমার ফ্রেন্ড সামনে দাঁড়ায় আছে, অটোমেটিক মাথাটা ঘুরলো, সেও দেখলো, মানে দুইজনে একই জিনিসই দেখছি, যে মানে একজন যদি চেয়ারের উপর ভর দিয়ে টিভির দিক তাকায় আছে, লম্বা, মানে হি ইজ ভেরি টল, মানে হোয়াট এভার দ্য এন্টিটি ওয়াজ, হিউজ। এবং যখন আমরা সামনে দিয়ে গেছি টিভির, মানে বুঝছি যে সে মানে মাথাটা ঘুরে যে আমাদেরকে দেখছে, এটা অলরেডি বুঝতে পারছি আমরা। আচ্ছা, একটা জিনিস আমি জিজ্ঞেস করি আপনাকে, তাই আপনি কোন সময় কি কোনো ফ্রাইট কি ফিল করেন যখন, বা কোন সময় মনে করেন যে কোনো ফ্রাইটই নেই, এগুলো কিন্তু আপনার চারপাশে আছে, কিন্তু মানে কোন সময় আপনি ভয় পান আর কোন সময় ভয় পান না, এরকম কি কোন সময় হয়েছে আপনার? আমি মোস্ট অফ দ্য টাইমে হয় কি ভাইয়া, মানে এইসব মানে যখনই ফিল করা শুরু করি না, আমি সুরাপুরে নিজেরা বাধায় রাখি। সো মানে আশেপাশে থাকলেও মানে আমি খুব একটা যে পাত্তা দিই তা না। মানে এমনও দিন গেছে যে আমি রুমের মধ্যে শুয়ে আছি, এন্ড আমার সবকিছু অফ করা, মানে দরজা জানলা লক করা, টিভি অফ করা, লাইট অফ করা। সবচেয়ে উইয়ার্ড জিনিস, যখন ঘুম ভেঙে দেখি দরজা জানলা সব খোলা, বাথরুমের লাইট জ্বালানো, বাথরুমের দরজা খোলা, বাথরুমের জানলা পর্যন্ত খোলা, সবকিছু খোলা। এবং মানে আম্মাকে গিয়ে ঘুম থেকে উঠে, আম্মা তুমি কি আমার রুমে আসছিলা? তো আম্মা লাইক তোমার রুম তো লক, আমি কেমনে ঢুকবো তোমার রুমে? ডেফিনেটলি ভিতর থেকে আর কি জিনিসটা খুলে, মানে সব অনেকেই এটা মানে এটা আমার সাথে প্রায় হয়। তো আমি মানে এখন জিনিসটা মানে ইউজড টু ইট, জি। এবং মানে এখন আর কি আরো যেটা হয়েছে, ভূত এফএম এসে এখন মানে এইসবের ব্যাপারে শুনলে আরো আগায় যাই, কারণ রাসেল ভাইকে তো ইমপ্রেস করতে হবে আমার। অলরাইট, আমি একটা ঘটনা মানে কালকের সাথে আজকে রাত্রে, গতকালকে রাত্রে আমার সাথে কিছু উইয়ার্ড জিনিস আমি আজকে সকালে উঠে দেখেছি। ইনফ্যাক্ট আমার যেটা মনে হলো যে এখানে যারা আমরা আসি তাদের সবার সাথে ঘটেছে কিনা আই ডোন্ট নো, বাট কালকে আমার খুব একটা অদ্ভুত জিনিস আমি আমার বাসায় দেখেছি, সেটা আমি বলতে চাই। এবং আমি অনেকদিন এরকম কোনো কিছু ঘটে নাই, আমি খুব অদ্ভুত লেগেছে আমার কাছে খেয়াল করে। সেটা হচ্ছে আমি আজকে ঘুম থেকে উঠলাম, ওঠার পরে আমি একটা জিনিস দেখলাম, এটা আর কারোর সাথে কোনোদিন ঘটেছে কিনা আমি জানি না। জাস্ট আমি দেখলাম যে আমি যে মাগটাতে পানি খাই, সেটা আমার একদম বিছানার পাশেই থাকে, বোতলের পাশে একটা মাগ থাকে, এবং সেই মাগটাতে আমি পানি খাই। এবং সেই মাগটা আমি দেখলাম জাস্ট একদম ওপর থেকে নিচ পর্যন্ত একটা ফাটা দাগ, যেটা হচ্ছে মানে এমন ফাটাটা যে ভেতরে যে মানে মাগের এই পাশ থেকে ওই পাশটা দেখা যাবে।
মানে এরকম টাইপের একটা মানে ফাটা দাগ, মানে এখন আর পানি রাখলে পানিটা থাকবে আর কি, পড়ে যাবে পানিটা পড়ে যাবে, এরকম একটা অবস্থা। তো আমি মনে করলাম যে এটা তো আমি এটাতে কাচের মাগ না, এটা আছাড় না মারলে এরকম হওয়ার কথা, আমার এত সুন্দরভাবে লম্বা একটা দাগে এরকম ফাটার কথা না। সেকেন্ডলি যেটা হলো সেটা হচ্ছে যে আমি খাবার বের করার জন্য ফ্রিজটা খুললাম, এবং ফ্রিজ খোলার পরে থাকে আমার মা একটা এরকম 4 কোনা একটা মোটা পাত্র, যেগুলোতে খাবার গরম থাকে, এরকম ধরনের একটা পাত্রে খাবার রেখে গেছেন। এটা যে ওটা ফ্রিজের মধ্যে ছিল, যদিও ফ্রিজের মধ্যে ঠান্ডা অবস্থাতে ছিল, গরম করে খেতে হবে। বের করতে গিয়ে আমি যখন টান দিলাম, সেকেন্ড টাইম আমি দেখলাম যে ওইটারও ঠিক ওপর থেকে নিচ পর্যন্ত জাস্ট একটা ফাটা দাগ। কিন্তু আমার মনে হচ্ছে স্পষ্ট যে আমি কালকেও যখন দেখেছি তখন ঠিক ছিল। রাতের বেলায় ফ্রিজ কেউ খোলেনি, এবং এটা হয়েছে আবারও সেই একইভাবে, যে আমার বাসায় কেউ ছিল না, অ্যান্ড আমি সকালবেলায় উঠে হঠাৎ করে দেখলাম যে এই অবস্থা। তো এটা আমার কাছে খুবই অবাক লেগেছে যে এরকম কেন হবে। এবং তারপরে আমি আরো কয়েকটা জিনিস এরকম দেখলাম যে কোনোটার এখানে ফাটা, কোনোটা হয়তো খুলে গেছে, যেগুলো আমার করা একেবারেই কোনো কারণ নাই বা করার কথা না, বাট আমি এই জিনিসগুলো খেয়াল করছি যে অনেক অদ্ভুত টাইপের ঘটনা আমাদের সাথে ঘটছে প্রতিনিয়ত, এবং বিশেষ করে কালকে রাত্রে তো ঘটেছে। আজকে আসলে মানে একটা গায়ে গিয়েছিলাম, তো ওইখানে আর কি যখন জানতে পারলাম আমি ভূতের ফিল্মে আর কি আসি, তো একটা মানে আমার ছোট ভাই আর কি বলতে গেলে, তামিম নাম, মিরপুরে থাকে, 12 নম্বরে মনে হয়, সে তার একটা স্টোরি বললো। তার বাসায় সে প্রত্যেকদিন রাত্রে হাঁটাচলা করে ছাদের মধ্যে, গান শুনে পড়াশোনা করে বা কিছু একটা করে ছাদের মধ্যে, যতটুকু মনে আছে আর কি। তো সে বলল একদিন সে হাঁটতে যাচ্ছে এবং মানে একটা পা নিয়ে দেখে তার সামনে ধাপ করে একটা প্লাস্টিকের টুকরা পড়লো আকাশ মানে ছাদের মধ্যে। তো প্রথম দিন সেটা দেখলো, সে মানে বুঝতে পারছে না আর কি ব্যাপারটা কি হলো। সেকেন্ড এরকম যে কাহিনীটা ঘটলো, সেরকম পানিতে গেল, কাচের টুকরা পড়ছে, মানে আরেকটু সে যদি পাটা সামনে যেত তার পায়ের উপরে পড়তো, কাচের টুকরা পড়লো এবং মানে ভেঙে পুরা সব দিকে ছড়াই গেছে, তার কিছু হয় না, কিন্তু তার সামনে। আচ্ছা, থার্ড যেদিন ঘটনাটা মানে আলটিমেটলি মানে রাসেল ভাই যেটা বলছেন যে সিমিলার ঘটনা হয়, মানে সিমিলার জিনিস দেখে, কিন্তু আপনি চিন্তা করেন আমরা সিমিলার জিনিস দেখি কিন্তু ঘটনাগুলি একটার সাথে কিন্তু একটা মিল থাকে না, একদমই মিল থাকে না। সেটাই মানে এখন বলতে গেলে মানে আপনি যে প্রথমে যে এক্সাম্পলটা দিলেন যে আমরা সবাই আম্মার পেট থেকে বের হয়ে কান্নাকাটি করি, এখন যদি মানে সবাই বলে যে ঘটনাও সেম হয়, সবই এক, আমরা সবাই দেখতে একরকম না, তাহলে কিন্তু আমরা সবাই দেখতে তো একরকম না, আমরা সবাই ডিফারেন্ট। তো আমরা দেখি এক জিনিস কিন্তু সবার স্টোরি কিন্তু ডিফারেন্ট হয়। হন্টিং এর ক্ষেত্রে যেটা বলি, সেটা কিন্তু আবার অনেক সময় দেখা যায় প্রায় কিন্তু মানুষগুলো কিন্তু একই জিনিস দেখে। হ্যাঁ জি, অবশ্যই, ঠিক আছে, জিনিসগুলো আসলে মানে মিশনে ফেলা যায় না একটার সাথে একটা। হ্যাঁ অবশ্যই, ডেফিনেটলি, এক্স্যাক্টলি, মানে ওরকম মানে আসলে প্রতিটা গল্প আসলে যে সেম বা রিলেটেড আসলে হতে পারে অবশ্যই, কিন্তু মানে আমার কি ভাই যে পয়েন্টটা যে সেটা হলো যে গল্প অনেক ক্ষেত্রেই সিমিলার হতে পারে, কিন্তু মেজরিটি অফ দ্য ক্ষেত্রে দেখা যায় যে মানে জিনিস দেখতেছি এক, কিন্তু বিভিন্ন মানে অন্য কনটেক্সটে, বুঝছেন এই পয়েন্টটা। এবং মানে আজ উনি যে বললো যে থার্ড দিন যে মিরপুরের যে ঘটনাটা, থার্ড দিন তার বাসায় কেউ নাই, সে একা আবার ছাদে, তো তার ছাদ থেকে তার ওই রান্নাঘর দেখা যায়, রান্নাঘরে সে একটা কালো ছায়া দেখছিল, এবং কালো ছায়াটা একটা প্লাস্টিকের টুকরা নিয়ে ছুঁড়ে মারলো, এবং কোত্থেকে সে তার ঠিক পায়ের সামনে এসে আবার প্লাস্টিকের টুকরাটা পড়লো। আমার কাছে একটা ঘটনা কিছুদিন আগে জেনে খুবই মানে খারাপ লেগেছে, আমার খুব কষ্ট হয়েছে মানুষটার জন্য, যে মানুষটা তখন প্রায় 7-8 দিন এরকম হয়ে গেছে, তার কাছে হঠাৎই একটা ঘটনা, মানে আগে এরকম টুকটাক অনেক কিছু হতো, যে ঘুমের আগে মনে হতো যে কেউ হয় তার রুমে আছে হাঁটাহাঁটি করছে, কোনো সময় মনে হতো যে কিছু একটা মনে হয় তার রুমের বাইরে বসে আছে, এরকম মনে হতো। রিসেন্টলি তার সাথে যে ঘটনাটা শুরু হচ্ছে সেটা খুব ভয়ঙ্কর, সেটা কোনো মানে ট্রিটমেন্ট করেও কোনো ইয়ে হয় নাই, এবং সে কোনোভাবে এটা থেকে বেরিয়ে আসতে পারছে না। আমি একটু আগে আলোচনা করছিলাম যে চোখ বন্ধ করলে বিক্ষুট একটা চেহারা তার সামনে ভেসে আসে, মানে চোখ বন্ধ করার সাথে সাথেই মানে আমরা কি দেখি, আমরা অন্ধকার দেখি। বাট যদি এরকম কিছু একটা হতো যে চোখ বন্ধ করার সাথে আমরা অন্ধকার না দেখে কোনো একটা ইমেজ আছে আমাদের সামনে, বা কোনো একটা ছবি আছে, বা কোনো একটা চেহারা আছে, তাহলে মানে খুব ভয়ঙ্কর হতো যে আমি চোখ বন্ধ করার সাথে সাথে অন্ধকার না দেখে অন্য কিছু দেখছি। মানে
এখানে ভাই আমার একটা মানে আমি একটা লজিক মানে আমি গেট ঘাটাঘাটি করেছি। আমি প্রথমে কিন্তু একদম বিশ্বাস করতাম না এসব, সত্যি কথা বলতে গেলে। মানে কি ভূত কি জিন সামনে আসে না কেন, এটা হচ্ছে আমার ফার্স্ট। হ্যাঁ, আমার কাছে যে অনেকেই এই যে সেজুতি আমাদের এসএমএস করেছেন, ভূত এফএম এ এত ভূতের ঘটনা, বাট আমার কাছে ভূত আসে না কেন। হ্যাঁ, যেদিন আসবে সেদিন আর কি। আর ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু আসলে মোটেই ভূত বা জিন বলে কাউকে সংজ্ঞায়িত করছি না। আমরা বলছি যে আমরা এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করছি এবং আমরা বিশ্বাস করি যে জিন আছে। কিন্তু আমরা কিন্তু কোনো সময় বলি না আপনাদেরকে, যদি শোটার নাম ভূত এফএম, বাট আমরা কিন্তু বলছি না যে ভূত আমরা বিশ্বাস করছি বা ভূত আছে, এরকম কোনো কিছু কিন্তু আপনার সাথে মানে এরকম বলে রাখিনি। বেসিক্যালি ইটস আ প্যারানর্মাল শো। কি বলেন? একদম তাই। আর আমি ভাই মানে রিসার্চ করে আমি যতটুকু আমার নলেজে দেখলাম যে এরা মেইনলি আমরা যখন ঘুমাই আমাদের কিন্তু তখন কনসিয়াস মাইন্ড ইনঅ্যাক্টিভ থাকে, সাবকনসিয়াস মাইন্ডটা অ্যাক্টিভ থাকে, এবং সাবকনসিয়াস মাইন্ডের থ্রুতেই আমরা সব স্বপ্ন দেখি, যত সব যা দেখি, ঠিক আছে। এন্ড এখন কিন্তু আমাদের সবারই কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ইনঅ্যাক্টিভ, ঠিক আছে। তো বেসিক্যালি জিনিসটা হয় কি, তারা যেহেতু মানে আপনাকে কিন্তু ফিজিক্যালি মানে ওই রকম পাওয়ারফুল না হলে ফিজিক্যালি হার্ম করতে পারবে না নর্মালি যা দেখা ঘটে। মানে হয়তো ধাক্কা দিতে পারবে বা একটু মানে ব্যথা, মানে সিভিয়ার ড্যামেজ করার জন্য মানে সেরকম পাওয়ারফুল হতে হয়, এবং তাকে সেই পর্যায়ে আর কি সুরা জানতে হবে, মানে সেরকম আর কি, মানে শয়তানের ডান হাত হতে হবে। রাসেল ভাই, আমি যেটা বলতে চাইতেছি একটা আপনার এই কথাতে আমার একটা জাস্ট ঘটনা জাস্ট রেমিনিসিং আমি বলি আপনাকে। এই জিনিসটা হয়েছে আসলে আমাদের নিজের বাসার মধ্যে। আচ্ছা, আমি রাসেল ভাইকে বলেছিলাম যে ইটস এ ওল্ড হাউস অফ আস ইন হসপিটাল। একটা হসপিটাল ছিল, সেটাকে ভেঙে বাসা করা হয়েছে। ঠিক আছে, তো আমি আর আমার ফ্রেন্ড তো বাসে চলে গেল, মানে জাস্ট স্কুল কমপ্লিট করার পরে, আর আমিও চলে আসলাম বাসায়। আমি তাড়াহুড়ো করে জাস্ট ভাত খেয়ে ফেললাম, অথচ ওই ফ্রেন্ডের বাসা অনেক দূর আমার থেকে। কিভাবে যে আমার বাসায় চলে আসলো তার একটা সাইকেল নিয়ে, ঠিক আছে। আমি কিন্তু এখনো কিন্তু রান্নাঘরে ভাত খাচ্ছি, উঠতে পারিনি। সে আসলো, আমি তাড়াতাড়ি করে ভাতের প্লেট রেখে এর সাইকেলটা নিলাম, সোজা এখানে ইটস হসপিটাল। হ্যাঁ, সো এর লং করিডোর একটা আছে। আমি একে বললাম মানে যে জিনিসগুলো জাস্ট হতো আমার, ইউ জাস্ট ওয়েট দেয়ার, আমি তোমার সাইকেলটা আমি নিই। আমি সাইকেলটা নিছি, ফুল স্পিড, যত পাওয়ার ছিল আমার, রানিং করে আমার এদিক দিয়ে চলে আসার পরে আই এম জাস্ট ক্রসিং মাই কিচেন, আই এম জাস্ট গোয়িং টু দ্য ব্যালকনি ইন ফ্রন্ট। আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পর বিশ্বাস করবেন রাসেল ভাই, যেটা হয়েছে যেন আমার হাতটা এটা নিয়ে এরকম করে মারলো, তার হাত একটু কিছুর উপরে, both my bones আছাড় মারার মতো করে আর কি। হ্যাঁ, and both my bones broke. The when they took me to the hospital, দেখেন the doctors এরা জিজ্ঞেস করতেছে তুমি হাত ভাঙলা কি কেমন করে। আমি তো বললাম আঙ্কেল আমি জাস্ট সাইকেল চালাতে গেছি, সাইকেল থেকে পড়ে গেলে বুঝছে না, ইটস ইম্পসিবল, তুমি যেভাবে হাত ভাঙছো দিস ইজ নট দ্য ওয়ে। এটা সাইকেল থেকে পড়ে গিয়ে হাত এরকম করে ভাঙে না। আমার হাতটা জানেন কিছু পুরো দর মতো হয়ে গেছে, জাস্ট লাইক দিস, ulna and radius, both the bones broken. So এরা আসলে হার্ট যদি করতে চাই এরা করতে পারে। কিন্তু মানে এটার মানে আপনি কি এটাতে বিশ্বাস করেন যে অনেক সময় কেউ যদি আপনার পিছনে লাগে, নজর লাগা যেটা আমরা বলি, ওই রকম হলে তারা আর কি যেটা করে তাবিজ করা বা কুফরি কালামি যেটাকে বলে, ওই জিনিস কি আপনি বিশ্বাস করেন? বা আসলে এটা নিয়ে আমি অনেক যে এটা হচ্ছে আপনার ব্ল্যাক ম্যাজিক, যেটা ব্ল্যাক ম্যাজিক আছে, এটা হয় অর করতেছে, শুনতেছিও এফেক্ট পাচ্ছে। মানে আমি এই কারণে বলছি কারণ আমাকে এরকম ক্ষতি করে দিয়েছিল। মানে আমি আমার আশেপাশে কোন আমার 109.5 জ্বর উঠছিল কিন্তু একবার, হ্যাঁ, তারপরে বেঁচে আসি মানে সারপ্রাইজিংলি। এবং মানে এবং এটা আমি হারছিও কেমনে আপনি বিশ্বাস করবেন না, আমার 109.5 জ্বর, আমি সেন্সলেস, এবং আমার নানি আমাকে হসপিটাল থেকে রেখে আমাদের নানি বাসায় আসছে, মেন রোডে আমার নানি বাসা। বাসার ঠিক সামনে, গেটের সামনে একটা ফকির বসা, ঠিক আছে, ফকির লম্বা লম্বা চুল। তো নর্মালি ফকিররা টাকা চায়, আমার নানি টাকা দিয়ে বলছে যে আমার এরকম নাতির অনেক শরীর খারাপ, আপনি টাকাটা রাখেন, দোয়া করবেন। ওই লোকটা বলল আমি টাকা চাই না, আমাকে লাল কাপড় 22 গজ, মানে 22 গজের লাল কাপড় দেন।
আচ্ছা, একটা ফকির, রাত তখন 11:30 বাজে, আমাকে 22 গজ লাল কাপড় দেন, আমি টাকা চাই না। ও মাই গড, আমি না মানে আমি খুব অদ্ভুত লাগছে, মানে চাহিদাটাই অন্যরকম একদম, মানে তার যে চাওয়াটা সেটা একদমই অন্যরকম। এবং যেটা হলো, তো আমার নানি বলছে আচ্ছা ঠিক আছে আপনি যান, আমি বাসা থেকে তো, এবং বলছে কত 511 টাকা না 509 টাকা, খুব স্পেসিফিক একটা ফিগার। তো নানি ওই টাকা নিয়ে লাল কাপড় নিয়ে এসেছে, এসে যখন দিয়েছে লোকটা মাটি থেকে একটা তেলা পোকার মতন কি মানে যে সেরকম বের করলো, নানি যখন হাতে দিছে, বিশ্বাস করবেন আমি তো জিনিসটা দেখছি, এত বড় একটা খেজুর, মোটা, এত মোটা, এত বড় একটা খেজুর। ঠিক আছে, তো এটা দিয়ে নানিকে বলছে যে তোমার নাতিকে খাওয়াই দিও, সে ঠিক হয়ে যাবে। এবং যেদিন এটা নানিকে খেজুরটা দিছে, তো নানি এটা বলে নানি আবার নিচে লোক নিয়ে আসছে, আর অবশ্য ফকিরটা বলে দিছে কাউকে নিয়ে এসো না, তো লোকগুলি গেটের ভিতরে ছিল। আর বাসাটা হচ্ছে যে আপনার বলি 7 মসজিদ রোডে যে আপনার আমেরিকান বার্গারটা আছে না, ওইখানেই বাসাটা, মানে মেন রোডের উপরে, পুরো রাস্তা তো মানে দেখাই যায়। নানি জাস্ট গেট থেকে ঢুকলো, মানে কাপড় দিয়ে ওই জিনিসটা নিয়ে গেটে ভিতরে ঢুকলো, আর আমাদের ড্রাইভার বের হলো, পুরো রাস্তা ফাঁকা 11:30টার সময়। এটা হচ্ছে আপনার 2000 না 1997-8 কথা। আমাকে যেদিন পরের দিনই নানি এসে আমাকে সকালে ওষুধ খেজুরটা খাওয়াছে, আমাকে বিকালে রিলিজ করে দিচ্ছে। তার আগের দিন আমার 109 পয়েন্ট জ্বরে আমি সেন্সলেস, ঠিক পরের দিন খেজুরটা খেলাম, বিকালে আমার মানে আর টেম্পারেচার উঠলো না, ছেড়ে দিছে। ওকে, আমাদের কাছে বেশ কিছু এসএমএস আছে, আমরা এসএমএস পড়েছি, অনেকে আমাদেরকে গালাগালি করছেন এসএমএস না পড়ার জন্য। সাদি গাজীপুর থেকে লিখেছেন যে আমি কি এসএমএস করা বন্ধ করবো নাকি ভূত এফএম শোনা বন্ধ করবো, কারণ তোমরা আমার এসএমএস পড়ছো না। এটা যদিও সাদির সেকেন্ড এসএমএস, বাট মানে সাদি যদি এত খেপে, তাহলে আমি ইশরাত, যিনি আমাদেরকে এর পর্যন্ত 10টা এসএমএস করছেন, তার কি অবস্থা, আমি মানে বেশ ভয় আছে। ইশরাত লিখেছেন ভাইজান আজকে ভৌত স্ট্রিট তিনি হচ্ছে যে প্রোমোটা সেটা দেখেছেন এবং তার অনেক বেশি ভালো লাগে সেটা তিনি বলছেন, থ্যাংক ইউ সো মাচ। আরিয়ান লিখেছেন ভাইয়া আই থিঙ্ক এটা মানুষের মনের ধারণা, যে যেটা ভাবে সেটাই বাস্তবে দেখে, হতেই পারে আবার নাও হতে পারে, হু নোজ। সাকিব লিখেছেন যে ভূত এফএম, আচ্ছা ভূত এফএম কি শুধুই মানুষকে ভয় দেখানোর জন্য নাকি মাঝে মাঝে কোনো মেসেজ আছে তাদের, মানে না আমরা মেসেজ দিতে আসিনি এবং আমরা মেসেঞ্জারও না, আমরা সেরকম কোনো কিছু না আসলে। আর আমাদেরকে এসএমএস করেছেন রামপ্রসাদ, এবং রামপ্রসাদ এসএমএস করেছেন আমাদেরকে, এসএমএস করেছেন শিফা চিটাগাং থেকে, এবং তিনি বলেছেন যে আমার লাইফেও আমি ব্ল্যাক ম্যাজিক দেখলাম কিছুদিন আগে, যা পুরোপুরি অদ্ভুত লেগেছে। ব্ল্যাক ম্যাজিকটা খুবই অদ্ভুত টাইপের একটা জিনিস আমার কাছে মনে হয়, এবং সেই সম্পর্কে কোনো কিছু জানাতে ইচ্ছা করলে আমাদেরকে আপনি ইচ্ছা করলেই আমাদেরকে ইমেল করতে পারেন bhutfm@radiofurti.fm এ, যেখানে অসংখ্য ইমেল আমরা পাই, আর সেইখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের ঘটনাগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করি, সেখান থেকে নেওয়া বিভিন্ন ঘটনাগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। সো সেখানকার ঘটনাগুলো আপনারা যেমন পাঠাবেন আপনারা তেমন ঘটনা কিন্তু শুনতে পাবেন। সুতরাং আমার যেটা মনে হয় যে কারো কাছে যদি ভালো কোনো ধরনের এক্সপেরিয়েন্স থাকে সেটা অবশ্যই আমাদের জানান। পিয়াস আমাদেরকে এসএমএস করেছেন ময়মনসিং থেকে, এবং র্যাপার আমাদের এসএমএস করেছেন, মারুফ এসএমএস করেছেন, শামীম শিলা ভালোবাসার কথা জানিয়েছেন ভূত এফএমকে নিয়ে, মৌ আমাদেরকে এসএমএস করেছেন, মুহাহা সুমন, আচ্ছা ওকে, আমাদেরকে এসএমএস করেছেন রুমানা, এসএমএস করেছেন আমাদেরকে কনক, এসএমএস করেছেন এছাড়াও শাম্মা, দুর্লভ এসএমএস করেছেন আমাদেরকে এসএমএস করেছেন ঘোস্ট হান্টার, আমাদেরকে এসএমএস করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি যে আদিনা সহ আরো অনেকে। সো যারা এখন এসএমএস করেনি বা জানাতে চাচ্ছেন কোনো ইন্টারেস্টিং কিছু বা আপনাদের কোনো ঘটনা ছোট্ট করে যদি জানাতে চান, তাহলে অবশ্যই শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরে আসবো একটু পরে, অ্যান্ড আমরা না আসা পর্যন্ত স্টে টিউন টু রেডিও ফুর্তি, কোথাও যাবেন না, আমরা চমৎকার একটা গান শুনবো এবং একটা গানের পরে আমরা কথা দিচ্ছি যে ফিরে আসবো আবারও। সো চলুন একটা গান শুনে আসি। Don't stop the Fruity. Don't stop the Fruity. Radio Fruity 88.0 FM.
দ্যাটস রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছে রাসেল, চলছে ভূত এফএম। আমাদের এসএমএস করেছেন শর্মিষ্ঠা, আমাদের এসএমএস করেছেন মুস্তাক রাজশাহী থেকে। তিনি বলছেন এবার কিন্তু সত্যি সত্যি এসএমএস পাঠানো বন্ধ করে দেবো। সেকেন্ড এসএমএস আমি দেখতে পাচ্ছি পাশে নাম্বার উঠছে। আচ্ছা, আমাদের এসএমএস করেছেন ভোটার না ওকে, আমাদের এসএমএস করেছেন রাতুল। যদিও মানে সবগুলো অভিযোগের এসএমএসই, কোনো ধরনের কোনো ঘটনা তেমন কোনো ঘটনার কথাতে কেউ তেমন বলেন নাই, কারো সবার কাছে ভালো লাগছে বা সবার কাছে এগুলো জানাচ্ছেন এবং আমাদেরও খুব ভালো লাগছে যে এসএমএস এর মাধ্যমে আপনারা জানিয়ে দিচ্ছেন যে কার কেমন লাগছে এবং আপনারা অনেকে সাজেশনও পাঠাচ্ছেন বিভিন্ন, যেগুলো আমরা খুব যত্ন করে আপনাদের এসএমএস গুলো খুব সিরিয়াসলি নিচ্ছি এবং যত্ন করে সেগুলো আমরা সংরক্ষণ করছি আমরা। আচ্ছা, আমাদের এসএমএস করেছেন এছাড়াও স্মার্ট ভূত। আচ্ছা, আমার যেটা মনে হয় যে নামগুলো একটু বেশি ফানি হয়ে যাচ্ছে, ফানি নামগুলো না পাঠানোই ভালো। আমাদের এসএমএস করছেন মুনিয়া এবং এসএমএস করেছেন মৌ, এসএমএস করেছেন আশিক অনি। মানে আমরা যে নামগুলো ফানি করতে নিষেধ করলাম এই জন্য যে আমরা সবকিছু এখানে যেগুলো বলছি সেগুলো সবাই লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করছে না, মানে এরকম না যে কোনো 100 ভূতের গল্প বা এরকম ধরনের কোনো কিছু পড়ে তারা বলছেন, এরকম কিন্তু না। মানে কোন নাম করা গল্প থেকে নিয়েছেন তিনি সুন্দর করে বলছেন এরকম না, তার লাইফে একদম ঘটে যাওয়া কোনো ঘটনা বলছেন। সো আপনারা যদি সত্যিকারের নামটা ইউজ করেন তাহলে আরো বেশি ভালো হবে না, মানে আমার এটা মনে হলো আর কি। সুফিয়ান এসএমএস করেছেন, সুফিয়ান এসএমএস করে বলেছেন যে তিনি হচ্ছে এটা শুধুমাত্র ভূত এফএম যে শোনেন তা না, তিনি এটা অনেকের সাথে শেয়ারও করেন। অলরাইট, আমাদের এসএমএস করেছেন সাকিব নোয়াখালী থেকে এবং তিনি বলছেন যে রেডিও ফুর্তির স্টেশন একটা নোয়াখালীতেও তিনি চান। ওকে, আপনি শুনতে পাচ্ছেন, মানে কাজ হলেই হলো, তাই না? ফুয়াদ আমাদের লিখেছেন যে এসএমএসটা পড়লা না। আচ্ছা, এসএমএস পড়ে ফেললাম কিন্তু। বিশু লিখেছেন সিলেট থেকে আমাদের এসএমএস করেছেন সাবা। এত এসএমএস পাচ্ছি যে এসএমএস না পড়লেও খারাপ লাগছে, আবার অনেকগুলো ঘটনা আমাদের আপনাদের জন্য ওয়েটও করছে। মারিয়া আমাদের এসএমএস করেছেন বরিশাল থেকে। বনি আমাদেরকে এসএমএস করে বলছেন আই লাইক ইট, থ্যাংক ইউ ভেরি মাচ। জীবন এসএমএস করেছেন এবং জীবন এসএমএস করে বলেছেন যে যেদিন ভূত এফএম হয় ফ্রেন্ডরা একসাথে থাকি এবং অনেক মজা করে শুনি, এবং এটাই আমরা চাই যে আপনারা মজা পান। আপনারা এই যে ভয় পাচ্ছেন, এই ভয় পাওয়ার মধ্যে একটা মজা আছে এবং সেই জন্য আপনারা এত রাত জেগে আমাদের সাথে আছেন। এনিওয়েজ, এছাড়া আমাদের আমাদেরকে এসএমএস করেছেন টকি চাঁপাইনবাবগঞ্জ থেকে এবং তিনি বলেছেন তিনি নিয়মিত ভূত এফএম শোনেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে রেগুলার থাকার জন্য। পল্লব আমাদের এসএমএস করেছেন রাজশাহী ইউনিভার্সিটি থেকে এবং তিনি মাদার বক্স হলে থাকেন। উইন্টার ভ্যাকেশন চলছে তাদের ইউনিভার্সিটিতে, তিনি একা আছেন এবং তিনি রিকোয়েস্ট করেছেন যে বেশি ভয় দেখেন না। ওকে, আমারও একটা রিকোয়েস্ট আছে, একদম খুবই 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 গুরুত্বপূর্ণ রিকোয়েস্ট আছে, বেশি ভয় পেন না প্লিজ। রায়হান আমাদের এসএমএস করেছেন এবং রায়হান এসএমএস করে বলেছেন যে এসএমএস পাঠালাম এবং কোনো জবাব পেলাম না। এই তো জবাব দিয়ে দিলাম ভাই। এবং আপনার এসএমএস এর আচ্ছা জবাবটাই হচ্ছে এটা যে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এসএমএস পাঠানোর জন্য। তিনি আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন তিনি আমাদের এই প্রোগ্রামটা অনেক বেশি পছন্দ করেন। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি একটা ঘটনা বলবো, যে ঘটনাটা আমার কাছে মানে আমাদের একজন লিসনারই পাঠিয়েছেন শাহজালাল ইউনিভার্সিটি থেকে, এবং মানে বুঝতেই পাচ্ছেন শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নামটা শুনতেও কেমন লাগে না? মানে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে মানে এগুলোর মধ্যে যারা আছেন তেমন একজন, কিন্তু গল্পটা খুব একটু উদ্ভট টাইপের। মানে আমার কাছে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আমি ফোন দিয়েছিলাম তাকে, ফোন দেওয়ার পরে বলছিলাম যে আচ্ছা এই ঘটনাটি কি আপনি একা দেখেছেন নাকি আরো অনেকে দেখেছেন? সে বলল যে তাদের যে পাড়া, সেই পাড়া মহল্লার সবাই দেখেছেন এবং সবাই সেম জিনিস দেখেছেন। তো আমি পড়ি, আপনাদের যে সমস্ত মানে যারা শুনছেন তারা তো এসএমএস এর মাধ্যমে আমাদের জানাতে পারবেন যে ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে, এটা কিন্তু জানাতে পারেন। এই ফিডব্যাকটা ডেফিনেটলি আমরা কালেক্ট করব। আর যারা আমরা একসাথে বসে আছি এখানে তারাও নিশ্চয়ই তাদের মতামতগুলো আমরা জানাতে পারবো যে কেমন লাগলো আসলে ঘটনাটা। আমাদের এসএমএস করেছেন মেজবা উল্লাহ শিমুল, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেট। তিনি লিখেছেন যে আমি অনেক দিন থেকে ভূত এফএম শুনছি, এক ধরনের মাদকতা আছে এতে, থ্যাংক ইউ সো মাচ। এবং তোমাদের শুরু থেকে আমি ভাবতাম যে আমার জীবনের কিছু ঘটে যাওয়া কাহিনী শেয়ার করব, কিন্তু হয়ে ওঠেনি। আজ আর না লিখে পারছি না। অনেকগুলো কাহিনীর মধ্যে একটা লিখে পাঠালাম, পারলে পড়ে শোনাবেন। আমি কথা বলেছি এবং ডেফিনেটলি তিনি ঢাকায় আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন তার এক্সাম না হলে কিছু একটা চলছে, সেজন্য তিনি আসতে পারেননি। যাই হোক, আমাদের সাথে তিনি যে ঘটনাটি শেয়ার করেছেন সেই ঘটনাটি এরকম 1998 সাল বৈশাখ মাসের শেষ দিকের কোনো একটা সন্ধ্যা রাত। আমার মা রাতের রান্না সেরে সব গুছিয়ে ঘরে আসছেন। বিদ্যুৎ নাই। হঠাৎ মা বললেন কিসের শব্দ আসছে। আমি কিছুই বুঝলাম না।
মা আবার চুপ করে গেলেন। কিছুক্ষণ পর এবার শব্দ শুনতে পেলাম। এবার আমিও শুনলাম কেমন যেন মুমূর্ষ রোগীর ঘুমানোর মতো একটা শব্দ। এবার আমার মা বাইরে বের হলেন, সাথে আমিও। আমাদের ঘরের পেছনের দিকটা ঘন গাছপালা ভর্তি। এবার আমরা স্পষ্ট শব্দ শুনতে পেলাম, কারো অস্পষ্ট কান্নার শব্দ। আমাদের ঘর থেকে 150 ফিট দূরে অনেক উঁচু থেকে শব্দটা আসছে। একটু ভালো করে খেয়াল করলাম আমরা, ঠিক শব্দটা এবার ক্লিয়ার। একটা নারকেল গাছের ওপর থেকে ভেসে আসছে শব্দটা। এবার আমার মা পাশের বাড়ির কিছু লোককে ডেকে বিষয়টা জানালেন, তারাও শুনতে পেল। এই ব্যাপারটা খুব অদ্ভুত। আমি কনফার্ম করেছিলাম, আমি আমার নিশ্চিত হওয়ার জন্য তাকে কল করেছিলাম এবং বলেছিলাম যে যাদেরকে ডেকেছিলেন তারা কি শুনতে পেয়েছিল। হ্যাঁ, গ্রামের সবাই ঘটনাটা জানেন। এবং এটি ইতিমধ্যে তিনি বলছেন যে অনেক লোক জড়ো হয়ে গেছে সেখানে। তবে নারকেল গাছটি অনেক উঁচু হওয়ায় টর্চ লাইট দিয়ে মানে স্পষ্টভাবে কোনো কিছু দেখা যাচ্ছিল না। তখন তার মা যেটা করলেন সেটা হচ্ছে যে অনেকগুলো সুপারির যে খোলা থাকে সেই খোলাগুলো এক করলেন। এটা বরিশালের পিরোজপুরের দিকের একটা ঘটনা। এবং তিনি বলছেন যে এক করে তাতে আগুন ধরিয়ে দিলেন। তখন নারকেল গাছের ওপর থেকে ঝড়ের বেগে কি যেন একটা উড়ে গেল এবং তারা সবাই একসঙ্গে দেখলেন কিন্তু কিছু একটা খুব ঝড়ের মতন করে উড়ে গেল এবং সেই সাথে একটা ব্যাগ গাছের নিচে পড়ে গেল, তাতে একটা টুপি, স্যান্ডেল আর অনেক কিছু। এবং তিনি বলছেন যে আমরা এবার সবাই বুঝতে পারলাম যে এই ব্যাগটা ছিল পাশের বাড়ির, মানে ওই গাছ থেকে মাত্র 50 ফিট নিচে যে ঘর, সেই ঘরের একটা ছেলের। তখন সেই রাতে গ্রামের একজন সাহসী মানুষ এবং সেই সাহসী মানুষটি ওই গাছে উঠল এবং গাছ থেকে নামানো হয়েছিল সেই ছেলেটিকে। এবং বড় ছেলের এবং তিনি বলছেন যে বড় ছালার বস্তায় করে নামানো হয়েছিল, তাকে বড় ছালার বস্তায় করে তাকে নামিয়ে দেওয়া হচ্ছিল গাছ থেকে। এবং তাকে পাওয়া গেছিল গাছের একদম মানে কি বলবো যে গাছের ওপরে শোয়ানো অবস্থায় এবং একটা গামছা নারকেলের পাতা দিয়ে বাঁধা, বেহুশ ছিল সে। তারপর কয়েকদিন তার কাছ থেকে জানলাম যে ওই দিন ওখানে কি করে সে এসেছিল। কয়েকদিন পরে তার কাছ থেকে জানা গেল, যখন তার জ্ঞান ফিরল আর কি, ঘটনার দিন সে মাদ্রাসা দিয়ে আসছিল, তার মানে সে মাদ্রাসায় পড়তো। এবং সে বলছে মধুমতি নদীর পার হয়ে আসতে হবে। ঘোর সন্ধ্যার সময় নদীর ঘাটে এসে দেখে যে নৌকা এপারে। সে সময় ঘাটে কেউ ছিল না। এমন সময় একটা দমকা বাতাস এলো এবং তারপরে একজন বুড়ো এবং শুভ্র লম্বা দাড়ি, সে বলল যে কি বাড়ি যাবি? আমি বললাম যে মানে সে বলল তখন সে বলল যে তাহলে হাতটা উপরে কর। এবং হাতটা উপরে তোলার সঙ্গে সঙ্গে তারপরে তার কিছু মনে নাই। তারপরে তার যখন মনে পড়লো তখন সে দেখে জ্ঞান ফিরেছে তার ঘরে। এই হচ্ছে অবস্থা। এবং এই ঘটনার পরে সে পাগল হয়ে গেছিল এবং মানে বেশ কিছুদিন সে মানসিক সমস্যায় ভুগেছিল। এবং তারপরে অনেক কবিরাজ হুজুর এদেরকে দেখিয়ে তারপরে সে ঠিক হয়। আমি জিজ্ঞেস করেছিলাম যে ছেলেটাকে নিজেই এরকম কোনো ঘটনা ঘটতে পারে, সেটা নিজেই নারকেল গাছে উঠেছিল। সে বলল যে এত লম্বা গাছ এবং এটা নাকি সম্ভবই না, এবং এটা গ্রামের সব মানুষ জানে তার পক্ষে এটা সম্ভব না। আমি বারবার এই জন্যই আমি বলেছিলাম যে ব্যাপারটা বেশ অবিশ্বাস্য রকমের। বাট আমি কয়েকবার ফোন করার পরে সে বলছে যে না, দিস ইজ ট্রু। এবং আমি জানি না যে কিভাবে এই ঘটনাটা ঘটলো এবং ওই ঝড়ের মতন যেটাকে উড়ে যেতে দেখেছিল সেটা আসলে কি ছিল, বা অত ওপরে ওই গাছের উপরে কিভাবে তাকে জ্ঞান হারানো অবস্থায় পাওয়া গেল। এটা খুবই অদ্ভুত টাইপের ঘটনা। তো এটা তো লিসনার যারা আছেন, যারা শুনছেন, তারা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। আপনাদের যদি কিছু বলা থাকে আপনারা ইচ্ছা করে শেয়ার করতে পারেন আসলে। রাইট। তো আমার যেটা মনে হয় যে ডমিনিক দা, আপনার কিছু বলার আছে? মানে কি মনে হলো? আসলে এরকম সেম একটা ঘটনা আছে। তাহলে তো হয়ে গেল। সেম একটা ঘটনা যেটা শুনছিলাম আমার মেন্টরস থেকে, যে একটা ভদ্রলোক রাতে উনি সিগারেট খাওয়ার জন্য বাসা থেকে বের হলেন। আর ইন দ্য মিন টাইম হি ইজ জাস্ট স্ট্যান্ডিং ইন দ্য হেড অফ হিজ লেন, ঠিক আছে, গলির মুখে দাঁড়ানো অবস্থা আছে, আর সে সিগারেট খাচ্ছে। এক পর্যায়ে তার সিগারেট শেষ, কিন্তু সে বাসার মধ্যে আর ফিরতেছে না।
সে ওখানে সে জাস্ট ওই নারকেল গাছের নিচেই সে দাঁড়ানো অবস্থায় আছে। হঠাৎ করে উনি ফিল করলো যে উনাকে কি একটা চড় মারছে। ঠিক আছে, তারপরে জাস্ট উনি বেশ হয়ে গেল। আর যখন লোকজন যখন জড়ো হয়ে গেছে ওখানে, জাস্ট পাইছে ওনার জাস্ট লেফট চিকের মধ্যে পুরোপুরি একটা, যখন চড় মারে একজনকে যে ছাপটা, সেই ছাপটা ছিল, ওই ছাপটা সহ তার মুখ পুরো বেঁকে গেছে। আমি 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 ইনফ্যাক্ট একটা জিনিস দেখছিলাম আজকে, আমি 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 বলছিলাম যে অনেকদিন আগে আমি স্টুডিওতে বসে থেকে আমি একটা জিনিস দেখছিলাম যে আমি ফোন আমার কানে আছে, আমার ছায়া দেখছি অন্য একটা কিছু করছে। মানে আমি ফোনে কথা বলছি, আমার ছায়া হয়তো দেখছি হাত দুটার উপরে থুতনিটা দিয়ে বসে আছে, এরকম ধরনের। মানে আমি যা করছি আমার ছায়া ঠিক তা করছে না। এটা কিন্তু খুব উইয়ার্ড। তো আমি জানতাম না যে এরকম কোনো ঘটনা ঘটে না। আজকে হঠাৎ করে একটা মুভি দেখছিলাম, আমি এটা শেয়ার করছি, তাও তখন মনে হয় রমজান মাস ছিল এরকম সময়ে। আজকে হঠাৎ করে ব্ল্যাক সোয়ান নামে একটা মুভি রিলিজ হয়েছে। সেই মুভিটা দেখার সময় আমি হঠাৎ করে দেখলাম যে সেখানে এরকম একটা সিন দেখায়, গ্লাসের মধ্যে এরকম একটা ঘটনা ঘটে। আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। আমি ইনফ্যাক্ট একটা ঘটনা আমাকে জানিয়েছেন অমিত নামের একজন, তিনি বলেছেন যে তিনি লালবাগ নিয়ে নাকি, আমাদের ঢাকা যে লালবাগ, সেই লালবাগ নিয়ে নাকি অনেক ঘটনা আছে, এবং তিনি রিকোয়েস্ট করেছেন ভৌতিস টিমকে যে লালবাগ নিয়ে কোনো কিছু করা যায় কিনা। আমি জানি না যে ভৌতিস টিম অলরেডি করে ফেলেছেন কিনা, বাট তিনি বলছেন যে লালবাগে একটা গোপন একটা সুড়ঙ্গ আছে, যেটা আমিও শুনেছি, এবং সেই সুড়ঙ্গ কেউ অতিক্রম করতে পারে না, এরকম একটা ঘটনা শোনা গেছে। এবং যে এর আগে নাকি একবার 2টা কুকুর পাঠানো হয়েছিল শিকল বেঁধে, বাট কিছুটা যাওয়ার পর নাকি ওদের আর পাওয়া যায়নি, শুধু শিকলগুলো কাটা অবস্থায় ছিল এবং শিকলগুলোই আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল। এরকম ধরনের ঘটনা আছে লালবাগ নিয়ে আমাদের এই ঢাকা শহরেই। সো এরকম ঘটনা যদি থাকে পুরান ঢাকার কেউ যদি জেনে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে ইমেল করবেন bhootfm@radiofuti.fm অবশ্যই ইমেল করবেন। আমরা আবার চলে যাই তিশার কাছে। তিশা, কেমন লাগছে আপনাদের সাথে, আপনার সাথে ইনফ্যাক্ট আজকে জয়েন করে আমাদের সাথে? হ্যাঁ, ভালো লাগছে, আর অনেকটা ভয়ও লাগছে। আচ্ছা, আপনি যে এখন যে ঢাকায় আছেন, ইনফ্যাক্ট এই ঢাকায় থাকার পরে যখন আপনার কি এই সমস্যাগুলো হয়েছে, আপনার হাজবেন্ড আছেন, আমি তার কাছে শুনি যে উনি এখানে আসার পরে কি আপনি দেখেছেন যে কোনো সমস্যা হতে দেখেছেন? না, ঢাকায় আসার পরে কোনো সমস্যা হয় নাই। আর ওখানে থাকতেও সমস্যা কি, মানে ওখানে জায়গাটার সম্বন্ধে আমি আপনার সবাই লিসেনারদের সাথে একটু শেয়ার করতে চাই ব্যাপারটা। সেটা হচ্ছে যে ওরা যে হবিগঞ্জে যে গ্যাস অফিসটা ছিল, সেই গ্যাস অফিসটা ওখানে আমি বিয়ের জন্য আর কি, আমি বেসিক্যালি ঢাকায় থাকি, তো বিয়ের সুবাদে এখানে আমি 1 বছর ধরে ওখানে জানাশোনা আর কি। আপনি ওখানে কখনো গিয়েছেন? না, আমি হবিগঞ্জে আমি অনেক জায়গায় গেছি, হ্যাঁ, অন্যান্য জায়গায়, কিন্তু ওরা যে জায়গায় থাকে ওইখানে কোনো সময় আমি যাইনি। ওকে, কিন্তু আপনি এখন ওর মধ্যে কোনো ধরনের কোনো প্রবলেম ঢাকায় আসার পরে হচ্ছে না এরকম দেখেছেন? না, ওর কোনো প্রবলেম হচ্ছে না। ইনফ্যাক্ট ওখানে থাকতে ওইরকম কোনো প্রবলেম, ওর পার্সোনালি কোনো প্রবলেম ছিল না, যেটা হয়তো সমষ্টিগত সবাই। আমি ওনাকে আবার জিজ্ঞেস করছি যে আচ্ছা, এইরকম কি কোনো ঘটনা ঘটেছে কেউ ওদের দ্বারা, বা যাদের কথা আপনি বললেন যে ওখানে ওই ব্যাপারটা, তো মানে যেটা বোঝা গেল জায়গাটা হন্টেড ছিল, তো ওইখানে কেউ কি কোনো এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে বা এরকম কোনো কিছু শোনা গেছে কখনো? জি, মানে ক্ষতিগ্রস্ত বলতে কি, সুস্থ নাই, মানে যে কোনো একটা অসুস্থতা আছেই। মানে ও যে আমি শুরু হওয়ার আগে যে আপনার সাথে যেটা মানে বলছিলাম যে সেখানে মনে করেন যেমন আমরা 7 বছর থেকেছি, বলতে পারবো না যে হ্যাঁ আমরা একদিন এখানে সুখী ছিলাম, যে ভালো মতো কাটাইছি, এরকম না। মানে প্রতিদিনই একটা না একটা মানে সমস্যা আছে, যে কোনো সমস্যা আছে। এবং এটা শুধুমাত্র আপনাদের ফ্ল্যাটেও না, সমস্ত ফ্ল্যাটগুলোতেই ঘটতো জিনিসগুলো, তাই না? ওখানে একটাই ছিল বিল্ডিং, শুধু একটাই করছিল, ঠিক আছে। মানে আর ওই এইটার ভিতরে আবার অফিসও আছে, তো অফিসটা মানে একটু মেইন রোডের কাছাকাছি, আর কোয়ার্টারটা হচ্ছে বেশ অনেকটা দূরে, মানে এরিয়াটা বেশ বড়, প্লাস অফিসটা কোয়ার্টারটা হচ্ছে একদম কর্নারে, একদম মানে পুরা জঙ্গলের মতো। আমাদের সাইডটা যেটা ছিল ডান পাশটা, সেদিকটা মানে অনেক বছর পুরনো যে কড়ি গাছ বলে, ওই ধরনের বড় বড় মোটা মোটা গাছ। আর সেদিকটা মানে আপনি মানে নিজে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে দিনের বেলাও সূর্যের আলোতেও মানে আলো হয় না, অন্ধকার থাকে, এরকম থাকে। হ্যাঁ, মানে এখনো এরকম। তো মনে করেন যখন কোয়ার্টার শুরু হওয়ার পরে যখন আমরা 5 ফ্যামিলি থাকছি, তখন মনে করেন বিশাল জায়গা, সেখানে সবাই মানে কৃষি কাজ করছেন, ঠিক আছে, মানে শৌখিন হিসেবে।
এত সময় মনে করেন পরিষ্কার মানে বাসার পরিচ্ছন্ন- সামনে গাছপালা লাগিয়েছেন বা গাছপালা লাগানো সবজির হয়েছে। বাগান করেছেন আর কি। হ্যাঁ, এরকম সবজি বাগান হয়েছে। তো মানে এই যে মানে মানুষরা এখানে আসার পরে যে লাইটটা জ্বলে, সবার আসা যাওয়া আছে, নামাজ কালাম হচ্ছে, যেটা আমরা হুজুরের কাছ থেকে জানতে পারছি। হ্যাঁ, যে নামাজ কালাম পড়া হইতেছে, হ্যাঁ, কোরআন তেলাওয়াত হয়, বা এই যে মানুষজন আসা যাওয়া করে, লাইট জ্বলে, এগুলোতে মানে ওদের খুব সমস্যা করতেছে। এটা মানে অনেক পুরনো ওদের আসন যেটা বলে, ঠিক আছে। আচ্ছা, আপনি একটা কথা বারবার করে বলছিলেন তখন যে ইনফ্যাক্ট যে কেউ যদি বিশ্বাস না করে বা কেউ যদি আসলে, তাহলে সে ওখানে যেতে পারে এবং গেলে যে কোনো একটা কিছু এক্সপেরিয়েন্স নিয়ে আসবে। জি, এটা মানে আমি কি বলবো যে সেটা আপনি আমার বলার দরকার নাই। আপনি সেই এরিয়া গেটের ভিতরে জাস্ট আপনি যখন মানে এন্ট্রি করবেন তখনই আপনি মানে নিজে থেকে আপনি ফিল করতে পারবেন যে মানে কয়েকটা জায়গা আছে যেমন মানে ভিতরটা খুবই সুন্দর, এত সুন্দর, এত রোমান্টিক একটা প্লেস, মানে দেখলেই সব খুশি হয়ে যায় সবাই যে ওয়াও এত সুন্দর একটা জায়গা। হ্যাঁ, যেমন পুকুর পাড় আছে, খুব সুন্দর বিভিন্ন ফলের বাগান আছে, অনেক সুন্দর একটা সরকারি কোয়ার্টার হিসেবে অনেক তার চেয়ে সুন্দর, ঠিক আছে। তো ওইখানে গেলে পরে যে মানে কয়েকটা জায়গা আছে দেখলেই আপনি ভয় পেয়ে যাবেন যে ওরে বাবা এই জায়গাতে দেখলেই ভয় লাগে। ওকে, আচ্ছা, আমরা আবারও মানে আমাদেরকে কিছু বলতে চাচ্ছিলেন আপনি, আচ্ছা বলেন। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওই জায়গাটার সম্বন্ধে আসলে আমার তো 1 বছর ধরে ওখানে যাওয়া আসা, তো ওখানে স্থানীয় লোকজনের কাছ থেকে আরো ওইগুলো শোনার পরে আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আসলে প্রথম থেকে জায়গাটা ছিল অনেক খারাপ। হ্যাঁ, তারপরে যখন গ্যাস অফিস করার জন্য এখানে উদ্যোগ নেওয়া হয়, তখন যখন কোয়ার্টার করা হয়, অফিস করা হয়, তখন থেকে আসলে প্রবলেমটা শুরু, এবং অনেক বাধা দেওয়া হয়েছে। যারা নির্মাণ কাজ করছে, এই বিল্ডিং বানাইছে, শ্রমিকদের অনেক আহত হয়েছে, তার হাসপাতালে পর্যন্ত যাওয়া লাগছে, এমন অবস্থা হয়েছে তাদের জন্য। হ্যাঁ, এবং অনেক তাদের বাধা দিছে না করার জন্য। এবং তারপরে যখন বিল্ডিং হয়েছে এবং তারপরে যারা থাকতে আসছে সেখানে প্রতিটা পরিবারের সদস্যদের সাথেই কোনো না কোনো দুর্ঘটনা ঘটেছে, এবং ওইখানে যারা অফিসিয়াল আছে এবং বিশেষ করে যারা নাইট গার্ডরা, তারা এগুলো একদম প্রত্যক্ষ, মানে একদম রাতে যা হয় অনেকে সরাসরি দেখছে, এবং অহরহ মানে কেউ আইসা চাকরি বেশি দিন করছে এমন কোনো রেকর্ড নাই, কারণ সবাই রাত্রে কিছু না কিছু অস্বাভাবিক দেখে, অস্বাভাবিক হচ্ছে, হ্যাঁ, এরকম হচ্ছে, এবং যার কারণে ওই এদের, এবং পরে হুজুর যখন আনা হয়, যেটা শুনেছি যে তখন তারা বলছে যে এখানে যা খারাপ, অনেক 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 খারাপ জিনিস আছে, এবং তারা চায় না যে এখানে আসলে কেউ থাকুক, যেখান থেকে চলে যাক, এবং যার কারণে সমস্যা। মানে এটা কেন, ওই জায়গার কি আগের কোনো ইতিহাস আছে? হ্যাঁ, আজকের ইতিহাস একটা আছে, যেটা আরেকটা, সেটা হচ্ছে যে ওখানে নাকি আগে একটা হিন্দু রাজবাড়ি ছিল। আচ্ছা, হিন্দু রাজবাড়ি ছিল, এবং হয়তো আশেপাশে শ্মশানও থাকতে পারে, যেটা রাজবাড়ি থাকা মানে সেখানে অনেক মানে সেই সময় অনেক অত্যাচার, নির্যাতন, এগুলো গল্প আমরা শুনি সব সময়, এগুলো ইতিহাসেও আছে যে এরকম ধরনের ঘটনা। তো সেরকম কোন জায়গা থেকে হয়তো হতে পারে, হ্যাঁ হতে পারে, রাইট। কিন্তু অত সময় এরকম কোনো হয়েছে যে খুব ভয়ঙ্কর কোনো পরিস্থিতিতে কেউ কখনো পড়েছে, এরকম হয়েছে? মানে যারা চলে গেছে নিশ্চয়ই ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছেন বলে চলে গেছেন, বাট আলটিমেটলি কতটা ভয়ঙ্কর ছিল যে তাদেরকে বাধ্য হয়ে সেখান থেকে চলে যেতে হয়েছে, এরকম কোনো ঘটনা জানা আছে কিনা? হ্যাঁ, সেটা আমাদের তিশাই ভালো বলতে পারবে। ওই জি, এরকম ঘটনা হয়েছে বলতে যে এখানে মনে করেন আনসাররা টোটালি মিলে 6 জন থাকে। তো একজন সুপারভাইজার থাকে, তাদের দেখশোনার জন্য তারা ঠিক মতো ডিউটি করতেছে কিনা। তো শুধু যে আনসার এখান থেকে বিদায় হয়ে যায় তা না, এমনকি সুপারভাইজারও চলে যায়। আচ্ছা, ওকে, আমি বুঝতে পেরেছি। মানে এরকম ধরনের অনেক ধরনের ঘটনা এখানে ঘটছে। বাট আমি একটু SMS এ যাব। ভিতুর ডিম আমাকে SMS করেছেন এবং লিখেছেন যে ভাইয়া তাম্মি ভাইয়া, তিনি বলছেন যে তিনি ফিজিক্স পড়ছেন এবং ভূত FM শুনছেন। খুবই একটা অদ্ভুত ব্যাপার যে ফিজিক্স এবং ভূত FM দুটো দুই দিকের দুই প্রান্তের জিনিস, একদমই আলাদা দুটো জিনিস। মানে দুটোর সাথে কারোর সাথে কোনো রিলেশন নেই, মানে হাজার হাজার ভাবে দূরত্ব কথা বলে বলবে, ঠিক উল্টো। মানে অ্যাকচুয়ালি মানে সবচেয়ে ওয়িয়ার্ড জিনিসটা কি জানেন, মানে ফিজিক্স এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটির মধ্যে অনেক সিমিলারিটি আছে। ওকে, আমি যেভাবে বিশ্বাস করি, রিজন বিং আমার লজিকটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড মানে পৃথিবীটা তো একটা ম্যাগনেটিক ফিল্ড, রাইট? ঠিক আছে, পৃথিবীটা তো একটা ম্যাগনেটিক ফিল্ড, আমরা ফিজিক্সে যেটা পড়েছি। সো দ্যাট মিনস আমরা যে আছি আমাদের আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, অবভিয়াসলি, ঠিক আছে, লজিক্যাল খেলে। আচ্ছা,
ওরাও যে আছে ওদেরও তার মানে একটা ফিল্ড আছে আশেপাশে, ওদেরও মানে দেয়ার মানে ফিজিক্সের অনুযায়ী আমরা সবাই এনার্জি দিয়ে তৈরি, রাইট, এবং এনার্জি ফিজিক্স এটার রুল যে এটা ধ্বংস করা যায় না, ট্রান্সফর্ম মানে অন্যভাবে, নাহলে ট্রান্সফার মানে আরেকজনের দিয়ে দেওয়া যায়। রিজন অনেকেই ওই প্যারানর্মাল অ্যাক্টিভিটির সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে না বিকজ হচ্ছে ডিমেনশনের গ্যাপ আছে। নর্মালি আমরা 3টে ডিমেনশনে আছি, আরেকটা ডিমেনশন যেটা সেটা হচ্ছে টাইম, সেটা আমরা কিন্তু এখনো ব্রেক করতে পারি না একদম, ঠিক আছে, যেখানে ধরেন ওই যে আপনার টেলিপ্যাথি, টেলিপোর্টেশন এইসবের স্টোরিটা আসে। তো অনেকে এটা টের করতে মানে অনেকে এটা ফিল করে বা দেখে ইজ বিকজ যারা ধ্যান করে তারা কিন্তু তখন মানে আমরা নর্মালি একটা ফ্রিকোয়েন্সিতে চলতেছি, যে আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আমি আপনার সবার কথা শুনতে পাচ্ছি। বাট আপনি যখন ধ্যান করেন, যখন আপনি ফোকাস করেন কোনো কিছু নিয়ে, আপনার ফ্রিকোয়েন্সি মানে সেন্স করার লেভেলটা কিন্তু অনেক বেড়ে যায়, এবং এটা কনস্ট্যান্ট করতে থাকলে তখন ওদের ফ্রিকোয়েন্সির সাথে যদি বাই চান্স ম্যাচ করে যায় তখনই আপনি ওদেরকে দেখতে পারেন। সো ইন আদার ওয়ার্ডস You can enter the in other words মানে এটা কিন্তু ফিজিক্সের সাথেই রিলেটেড। সো যদি এখনো ভয় লাগে অলরাইট, ফিজিক্স পড়েও রেহাই নাই বুঝতে পারছি। তমা লিখেছেন আমাদেরকে যে সব সময় আমার সাথে একটা বেবি থাকে, মাঝে মাঝে সে আমাকে খুব ডিস্টার্ব করে, 6-7 বছর ধরে সে আমার সাথে আছে, মানে এরকম কাউকে নিশ্চয়ই তিনি দেখেন, এটা বলছেন আর কি। রিজভি লিখেছেন ধানমন্ডি থেকে যে ভাইয়া লালবাগের কেল্লা আসলে একটা মিস্টেরিয়াস একটা সুড়ঙ্গ, তিনিও বলেছেন। এবং তিনি বলেছেন যে আমার কাছে যেটা মনে হয় যে রিজভি আপনি একটা কাজ করতে পারেন, আপনি আমাদেরকে আরেকটু ডিটেল লিখতে পারেন, সেটা লেখার জন্য আপনাকে VUTFM@radiofurti.fm আপনি একটা ইমেল করে দিতে পারেন আমাদেরকে, তাহলে আমরা জানতে পারবো আপনার কাছ থেকে। বুঝতেই পারছি আপনি কিছুটা আমাদের চাইতে হয়তো বেশি জানেন, অবশ্যই কিছুটা হলেও বেশি জানেন, আবার অনেক বেশি জানতে পারেন। সো আমরা জানতে চাই আপনাদের কাছে আপনার কাছে ইমেলের মাধ্যমে। প্রিন্স, আচ্ছা যারা আমাদেরকে ভূত এফএম এ ইমেল করছেন তারা অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার লিখতে ভুলবেন না, আর সেই সাথে জানিয়ে দেবেন যে আপনি আসলে ভূত এফএম এ আসতে চান কিনা, লাইভ শোতে জয়েন করতে চান কিনা আমাদের সাথে। মানে আমরা খুবই খুশি হই যদি আপনি লাইভ আমাদের সাথে আসতে চান। অ্যান্ড আরো একবার মনে পড়ো, থ্যাংকস ডমিনিক দা, আপনি চিটাগং থেকে এত দূর থেকে আসছেন এবং জার্নি করে এসে আমাদের সাথে জয়েন করেছেন। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। ওকে Rasul bhai, but I have a request to you. That is my 2 sons listening to Bhoot FM, and I would like you to say hi to them. Sure. Please do that. No, I would like you to say hi to them because Okay. they are your fans. Hello, তাহলে তো কি নাম? So one's name is Sam and the other one's name is Fox. ওকে, স্যাম এন্ড ফক্স, হ্যালো। অনেক শুভেচ্ছা থাকলো তোমাদের দুজনের জন্যই। অলরাইট, অ্যান্ড মানে আমরা খুবই খুশি হয়েছি যে তোমাদের বাবা আমাদের মাঝে আজকে এখানে উপস্থিত হয়েছেন, অ্যান্ড উই আর ভেরি হ্যাপি টুডে যে ডমিনিক দাকে আমরা পেয়েছি আমাদের মাঝে। থ্যাংক ইউ সো মাচ। আর এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে অসংখ্য SMS আমরা কিন্তু পাচ্ছি অলরেডি। আমাদের SMS করেছেন নাইস শাহরিয়ার, আমাদের SMS করেছেন ইমতিয়াজ সিলেট থেকে, আমাদের SMS করেছেন লস্ট লামিয়া, ওকে আমাদেরকে লস্ট লামিয়া SMS করেছেন, বাবু SMS করেছেন বরিশাল BM কলেজ থেকে, এবং আমাদেরকে SMS করেছেন সাইমা, এবং সাইমা আমাদেরকে জানিয়েছেন যে আচ্ছা সাইমা রায়হান লিসনিং, আচ্ছা তারা ভূত এফএম শুনছেন এটা জানিয়েছেন। তিনি লিখেছেন ভাইয়া ভয় পাইছি, থ্যাংক ইউ ভয় পাওয়ার জন্য। পরীর রানী আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে ভূত এফএম এর গভীর প্রেমে পড়ে গেছি, থ্যাংক ইউ সো মাচ। এই প্রেম যেন কোনোদিন শেষ না হয় সেটা আশা করব। পিঙ্কু লিখেছেন যে আমি সিলেটের থেকে বলছি, সো কাইন্ডলি আচ্ছা তিনি বলছেন যে সিলেটের যে ঘটনাগুলো আমরা বলছি সেই জায়গাটার নাম, যে জায়গাটার নাম আমরা বলেছি আরেকবার বলে মনে করে দিতে চাচ্ছি না, জায়গার নাম যত হবিগঞ্জ, তারপরে বলে দিলাম আর কি। রাখি লিখেছেন আমাদেরকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন অনিক, আমাদেরকে SMS করেছেন অবন্তী রূপ, SMS করেছেন আমাদেরকে স্করপিও সাব্বির, SMS করেছেন নাইস শাহরিয়ার। আচ্ছা আমরা আরো দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন আরিফিন মতিঝিল থেকে, এবং তিনি এই প্রোগ্রামটা অনেক পছন্দ করেন জানিয়েছেন। আমাদেরকে SMS করেছেন জম্পল, আমাদেরকে SMS করেছেন এছাড়াও মানে রথিন, মোহনা সহ আরো অনেকে। থ্যাংক ইউ। আমি আসলে শেষ করতে পারবো না আপনাদের SMS, এত বেশি SMS আমরা পেয়েছি আপনাদের কাছ থেকে। আর যারা আরো SMS করতে চান তাদেরকে বলছি, যারা নিয়ম জানেন না অথচ SMS করে ইম্পর্টেন্ট কোনো কিছু জানাতে যাচ্ছেন তাদেরকে বলবো যে লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বার। যারা ইমেল করে আমাদের সাথে লাইভ জয়েন করতে চান তারা লিখুন ভূত FM BHOOT FM
@radiofurti.fm আমাদের ইমেল করে পাঠিয়ে দিন, এবং সেই ইমেলটা অবশ্যই যত দ্রুত পাঠাতে পারবেন তত বেশি ভালো। আর আমি আরো একবার খুবই খুশি যে আজকে অনেকজন গেস্ট আমাদের মাঝে আছেন। তবে আমি একটা গান শুনবো মাঝখানে, একটা গানের পরে আমরা ফিরে আসবো আবারও আপনাদের কাছে। স্টে টিউন টু রেডিও ফুর্তি, কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরে অ্যান্ড আপনাদের জন্য আরো নতুন ঘটনা এবং আপনাদের এসএমএস। দ্যাটস রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম এবং সাথে আছে রাসেল এবং আমাদের সাথে আরো অনেক গেস্ট আছেন এবং আপনারা, সবচেয়ে বড় কথা আপনারা আছেন এখনো পর্যন্ত। আর নাইম আমাকে এসএমএস করেছেন, তিনি ভূত এফএম পছন্দ করেন জানিয়েছেন আমাদেরকে। সোহেলি এসএমএস করেছেন রাজশাহী মেডিকেল কলেজ থেকে এবং তিনি বলছেন এটা কি 2 দিন করতে পারেন না? আমরা 7 দিন অনেক কষ্ট করে প্রতিটা দিন আপনাদের অনেক এসএমএস এবং অনেক এসএমএস বলছি ইমেইলের জন্য অপেক্ষা করি, সেখান থেকে অনেক বেছে বেছে আপনাদের জন্য আমরা মানে কি বলবো ঘটনা জোগাড় করি। সো আপনারা যদি বেশি বেশি করে ঘটনা পাঠান তাহলে আমাদের অবশ্যই 2 দিন করতে কোনো আপত্তি নাই, কিন্তু আসলে অতগুলো ঘটনা কি আসলেই পাওয়া যাবে বা অতগুলো মানুষ কি আসলে স্টুডিওতে এসে আমাদের সাথে জয়েন করতে রাজি হবে আমি ঠিক জানি না। যদি এরকম সম্ভব হয় তাহলে ডেফিনেটলি আমাদের তো অবশ্যই ইচ্ছা আছে। এবং এখনো অনেকে বলছেন যে অনেক কিছু তাদের কাছে মানে হয়তো অনেক অভিযোগ আছে তাদের। সো বুঝতেই পারছেন অনেক ঘটনা নিয়ে তাদের অভিযোগ আছে। সুমি আমাদের চিটাগং থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে তিনি গত উইকে ভূত এফএম মিস করেছেন। অলরাইট, এটা একটা ঝামেলা হয়েছিল গতদিন, কিন্তু মানে অনেকে মিস করেছেন এটা। আমাদেরকে এসএমএস করেছেন রনি এবং রনি তিনি বলছেন যে তিনি আমাদেরকে এসএমএস করেছেন জগন্নাথ ইউনিভার্সিটি থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন শাইক এসএমএস করেছেন জিসান, আমাদেরকে এসএমএস করেছেন জাবেদ, এসএমএস করেছেন জরিনা, এসএমএস করেছেন শুভ কুয়েট থেকে। ওকে, এবং তিনি বলেছেন যে ভৌতিস্টের প্রোমো কোথায় শো করছে, এটা আপনি ইউটিউবে গেলেই পাবেন, ভৌতিস্ট লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। আরাফাত আমাদের এসএমএস করেছেন ময়মনসিং থেকে। এছাড়া আমাদের এসএমএস করেছেন বাবু এবং বাবু বলছেন যে ফেনীতে অবাক একটা পুকুর দেখলাম, তিনি একটা পুকুর দেখেছেন এবং সেই পুকুরটা বড় একটা বিলের মাঝখানে এবং তিনি বলছেন যে তিনি আচ্ছা এই পুকুরটা নিয়ে আপনি যদি কোনো ধরনের কোনো মানে এরকম ঘটনা থাকে, অলৌকিক কোনো ঘটনা যদি আপনার মনে হয় বা অস্বাভাবিক মনে হয় কোনো কিছু, তাহলে আপনি অবশ্যই ইমেল করতে পারেন। ইমেলের অ্যাড্রেসটা আমরা বলেছি bhootfm@radiofurti.fm। এভিল বয়েস আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে ফার্স্ট তিনি হচ্ছে মশার কামড় খাচ্ছেন আর ভূত এফএম শুনছেন। থ্যাংক ইউ, আমাদের অনেক কষ্ট করতে হচ্ছে। কেমিস্ট্রি পড়ছেন এবং ভূত এফএম শুনছেন, কেউ একজন নামটা লিখেননি, জয় লিখেছেন, আমাদেরকে এসএমএস করেছেন মাসুম, এসএমএস করেছেন জুথি। আর অনেকেই যারা আমাদেরকে ইমেল করেছেন, সেই সাথে ইমেল করেও যারা আমাদের স্টুডিওতে আসতে পারেননি ঢাকার বাইরে থাকার কারণে, যেহেতু ঢাকার বাইরে থেকে অনেকেই আমাদের সাথে এসে এখন জয়েন করছেন, তবুও আমি যেটা বলবো যে অনেকে আসতে পারেনি, কিন্তু তারা অনেকেই অনেক কষ্ট করে নিজেই কম্পিউটারে রেকর্ড করে আমাদের কাছে সেই সাউন্ড ফাইলটা পাঠাচ্ছেন। সেরকম একটা সাউন্ড ফাইল আমরা শুনে আসবো এবং অবশ্যই আপনাদের মনোযোগ আকর্ষণ করছি এই সাউন্ড ফাইলটা শোনার জন্য, একটু মন দিয়ে শুনবেন, কারণ যিনি সাউন্ড ফাইলটা পাঠিয়েছেন থ্যাংক ইউ এবং অনেক অনেক ধন্যবাদ যে এত কষ্ট করে পাঠিয়েছেন। আপনারাও একটু কষ্ট করে যদি শোনেন আমার মনে হয় যে সেই কষ্টটা সার্থক হবে। চলুন শুনে আসি। আমার সাথে জয় এবং দীপ, তো আমরা ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র। তো আসলে আমরা আপনাদের সাথে একটা রিয়েল লাইফের ঘটনা শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটা শুরু হচ্ছে ছাত্রকে রাজবাড়ি থেকে। রাজবাড়িটা হচ্ছে আপনার ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডারের বাসস্থল একটা জায়গায় অবস্থিত। আমাদের বন্ধু জয় প্রথম, ওর বাড়ি হচ্ছে ছাতক, ওই আমাদের এসে বলে যে এখানে একটা রাজবাড়ি আছে, চল তোরা যাবি কিনা। তা আমরা সায়েন্সের স্টুডেন্ট, ভূত বলতে এগুলো কোনদিন বিশ্বাস করি না।
তো আমরা বলছি ওকে চলা যাক, পিকনিকটা হয়ে যাবে, আনন্দ হয়ে যাবে, একটা দিন খুব এনজয়। তো আমাদের প্ল্যান ছিল আমরা ওই দিন সারা রাত থাকবো, দেখি কোনো ভূত আসে কিনা। গত বছরে মানে ইয়ার চেঞ্জের পরেই আমাদের একটা ভ্যাকেশন ছিল, তো সময় মাঝামাঝি সময় আমরা ওইখানে যাই। তো আমরা সন্ধ্যা 7টার দিকে ওইখানে রাজবাড়িতে যাই উপস্থিত হই। আমরা যাই দেখি একজন বৃদ্ধ চাচা, উনি তামাক টানতেছে। আমরা চাচাকে বলি, চাচা আমরা যেখানে থাকবো সেখানে কোনো ব্যবস্থা আছে কিনা থাকবে। তো চাচা বলে, বাবারা তোমরা আসছো কিন্তু এখানে তো থাকা ঠিক তোমাদের জন্য উপযুক্ত না। আমরা বলি, না চাচা আমরা 4 জন আছি, 4 বন্ধু, আমাদের কিছু হবে না, আমরা ল্যাপটপ আমরা গান শুনতে শুনতে সারা রাত চলবে। তো চাচা এক পর্যায়ে রাজি হয়ে যায়, অনেক কথাবার্তা বলতো। চাচারা আমরা বললাম যে চাচা এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? তো চাচা বললো, আছে, এখান থেকে 1/2 কিলোমিটার দূরে একটা বাজার আছে, বাজার থেকে তোমরা খাওয়া দাওয়া আনতে পারো। তো আমি আর আমার এক বন্ধু সৌরভ গেলাম খাওয়া আনতে, আর জয় আর দীপ তারা বিছনা ঠিক করতেছে, ল্যাপটপ ট্যাপটপ বসাইছে। তো ওইখানে ঠিক আমি 9টার দিকে আমি আর সৌরভ আসি খাওয়া দাওয়া নিয়ে। তো আসে আমরা খাওয়া দাওয়া করি, চাচা ওইদিকে ওর চাচার বাড়িতে চলে যায়। চাচার বাড়ি পাশের গ্রামে, এখান থেকে 2 কিলোমিটার দূরে। তা আমরা ঠিক খাওয়া দাওয়া শেষে একটু ঘুমায় যাই, গান এদিকে চলতেছে ল্যাপটপে। তো আর কি করবো, হঠাৎ 11টার দিকে আমাদের সবার ঘুম ভেঙে যায়। আসলে ঘুম ভাঙার কাহিনীটা হচ্ছে যে আমাদের গান চেঞ্জ হয়ে যায় ল্যাপটপ থেকে। আসলে তখন গানটা হইতেছিল যে পুরানো দিনে একটা স্যাড সং চলতেছিল খুব করুণ স্বরে। গানটা আমার ঠিক মনে নাই, এখন মনে করতে পারতেছি না। তো গানটা চলতেছে, হঠাৎ গানটা বন্ধ। আমরা হঠাৎ একটা পায়ের শব্দ শুনতে পাই। পায়ের শব্দ শুনে আমাদের খুব কাহিল অবস্থা, এখানে কি রে কাহিনী কি, আমরা এখানে এসে ভুল টুল করলাম না তো। তো আর এদিকে দেখি আমাদের ল্যাপটপের চার্জ অফ এবং ল্যাপটপটা বন্ধ হয়ে গেছে। ল্যাপটপ বন্ধ হওয়ার সাথে সাথে আমাদের পায়ের শব্দ শেষ এবং চারদিক অন্ধকার হয়ে গেছে, কারণ আমাদের লাইট টাইট চালানো ছিল না। তখন আমাদের বন্ধু সৌরভ খুব সাহসী, এর টর্চ লাইটটা জ্বালানোর সাথে সাথে সে দেখি টর্চ লাইট হাতে ফালায় যায়। 2-3 মিনিট সে মূর্ছিত ছিল। তা আমরা পানি টানি দিয়ে তারা জাগাইলাম। তো উঠে বললো, মামা আমি যখন লাইটটা দিছি আমি একটা মেয়ে দেখতে পেয়েছি, বুঝছো, একটা কুচ্ছির চেহারা একটা মেয়ে, আমার দেখে খুব খারাপ লাগছে না। মানে তখন আমার আর কিছু মনে হয়। আমাদের দেখে এই ঘটনা শুনে যে আমাদের একদম হার্টবিট বেড়ে গেছে, কি রে কাহিনী কি, সৌরভ কি বলে। কোনটা আমরা আবার পায়ের শব্দটা শুনতে পাই। পায়ের শব্দটা শুনে আমরা বলি, চল সৌরভ দেখি আসলে ঘটনা কি। 4 জন আছে, কিছু হবে না আমাদের। তা আমরা রুম থেকে বের হয়ে দেখি যে আমরা যে চাচারে ওই রাত 9টার দিকে বেরিয়েছিলাম, উনি হাঁটতেছে, খুব শব্দ করে হাঁটতেছে। আমরা চাচা চাচা করে ডাকি, চাচা চাচা করে, চাচা ফিরে না, চাচা হাঁটতেছে তো হাঁটতেছে, উনি আর আয় না, কোনো শব্দ নাই, খালি চাচায় ডাকি, আমাদের শব্দ শোনা যায়, আমাদের শব্দ আমরা আবার ব্যাগ শুনতে পাই, কিন্তু চাচা শুনে না। তো আমরা দৌড়ায় চাচার দিকে গেলাম, হঠাৎ দেখি চাচা নাই। আমরা ওই ঘটনা তো আমাদের মনে হয় না অনুকূলে, এর চেয়ে ভালো চল আমরা রুমে যেয়ে ঘুমায় পড়ি, ঘুম দিলে ভুটটুতের ভয় থাকবো। তা আমরা যে সবাই পানি টানি খেলাম, কারণ আমাদের ঘাম টাম বাইরে ছিল। পানি খেয়ে আমরা সকালে গেলাম। সকালে উঠে আমরা দেখি যে এদিকে খুব পাখি টাকি ডাকতেছে। ভোরে উঠে গেলাম, ভোরে উঠে উইথ ব্যাগ এন্ড ব্যাগেজ আমরা রওনা দিলাম। তো রওনা দেওয়ার পরে ভদ্রলোক আমাদেরকে প্রায়, আমরা যখন বাজারে আসি আমাদের জিজ্ঞেস করতে, ভাই আপনারা কই আসছেন, আসলে আপনারা কই থাকতে আসছেন। আমি বললাম, ভাই আমরা তো এরকম একটা রাত্রে কাহিনী থাকলাম আমরা এই রাজবাড়িতে, চাচা ছিল ওই লোকরে তো আমরা সকালে দেখিনি। তো আমাদের কথা শুনে ওই ভদ্রলোক খুব নার্ভাস হয়ে গেছে, কিরে এই ছেলেরা বলে চাচারা দেখছে। তো উনি বললো, আপনার যে চাচারা দেখছেন এই লোক তো গত 5 বছর আগে মারা গেছে। আমরা বলি, আপনি এসব কি বলেন? আমি কালকে চাচার লোকের কথা বলছি, চাচার লোকে বাজারে আইছি, বাজারে কয় বাজার টাজার করে নিলাম, কয়টার দিকে ভাই, এই রাত 8টা 9টার দিকে। তো লোক আমাদের কথা কোনো মতো বিশ্বাস করছে না, আমরাও লোকের কথা বিশ্বাস করছি। লোক বলে, ঠিক আছে আমার সাথে চলেন, আপনি বাড়িতে আবার যাবেন। আমরা কই কেন? কয় চাচার কবরটা ওইখানে আছে, আপনি আমরা দেখে আনবো। তো আমরা কৌতূহলী হয়ে আমরা আবার বাড়িতে আসলাম, আইসা ঠিকই দেখি চাচার কবর। তারপর এখানে আরো লোকজন জমা হইলো, আমরা আসলে মেইন খবরটা শুনতে পাই যে এখানে রাজা জমিদার বাড়িতে অনেক আগে ছিল, এখানে চাচা থাকতো, ওনার বাপ দাদা জমিদার ছিল, উনি মারা গেছে গত 5 বছর আগে। সো এই ছিল ঘটনা, এবং ঘটনাটা শুনলেন আপনারা, কষ্ট করে সাউন্ড ফাইলটা পাঠিয়েছেন আমাদেরকে। কারো যদি কোনো ঘটনা শোনার পরে সেটার প্রতি কমেন্ট করার ইচ্ছা হয়,
অবশ্যই আপনারা সেটা করতে পারেন। আর সেটা করার জন্য আমাদের SMS এর দরজা আপনাদের জন্য খোলা আছে, সেটাতে হচ্ছে ভূত FM। ইচ্ছা করলে ইমেল করতে পারেন ভূত FM এ, আর নাহলে ভূত FM SMS করতে করলে যেটা করতে হবে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর আমি দেখতে পাচ্ছি আমাদেরকে দীপ্র SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকে প্রথম তিনি শুনছেন রেডিও ফুর্তি, রুমে একা, অনেক ভয় পাচ্ছেন। ওকে, চেয়ে বেশি মজার কিছু হতেই পারে না। নিশা লিখেছেন রাজশাহী থেকে, ভাইয়া এতগুলো SMS করলাম একটাও পড়লেন না, যে পড়ে ফেলেছি ভাইয়া, সরি। যাদের SMS চোখ পড়তে পাচ্ছি না, ডেফিনেটলি ধীরে ধীরে পড়বো ইনশাল্লাহ। জিকির লিখেছেন জিকির পারভেজ তিনি লিখেছেন যে তিনি বলেছেন যে তিনি আমাদের সাথে আছেন, আমাদেরকে SMS করেছেন মুমু বাগেরহাট থেকে, এবং তিনি তার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে শোটা, সেটাই তিনি জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। ছোটন লিখেছেন ভূত FM একবার শোনার পর ভাবি যে ভূত FM এর প্রতি তার ভালোবাসার কথা ইনফ্যাক্ট জানিয়েছেন। সজীব লিখেছেন এসইউ থেকে যে আই ওয়াজ আ নন বিলিভার, এবং তিনি বলছেন যে বাট আই এম ফাইন্ডিং দিস শো ইন্টারেস্টিং। থ্যাংক ইউ সো মাচ এবং থ্যাংকস ফর বিং উইথ আস। আর এই মুহূর্তে আমরা একটু রেজা ভাইয়ের কাছে যাবো। রেজা ভাইয়ের কাছে আমি একটু আগে একটা ঘটনা শুনছিলাম, মানে উইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। সেই ঘটনাটা আমরা একটু জানবো, যেটা স্বপ্ন মাঝে মাঝে যে সত্যি হয়ে যায়, সেই স্বপ্নের ঘটনাটা একটু শুনবো। ঘটনাটা বেসিক্যালি কলকাতায় বেস করা, বুঝছেন তো। মানে আমার নানি বাসা আর কি কলকাতায়, নানির সাইডে। তো ওখানে একটা কাজের লোক আছে। তো 1 বছর আগের কাহিনী এটা, মানে 1-1.5 বছর ম্যাক্সিমাম এরকম। তো আমি ঢাকা আসার আকাক দিয়ে তো নানি দেখি হঠাৎ কলকাতা চলে গেছে। তো আমি বুঝলাম না, নানি সাধারণত এরকম একা যায় না। ঢাকা এসে নানি তখনও কলকাতায় ছিল, তো আমি কলকাতা গেছি আর কি। ব্যাপার কি, নানি একা চলে গেল, তখন আমিও গেলাম নানিকে আনার জন্য। তো কলকাতায় নানি বাসায় ঢুকে মানে দেখতেছি সবাই কান্নাকাটি করতেছে, কিছুই বুঝতেছি না। তো কাহিনীটা এরকম যে এখানে একটা কাজের লোক আছে। তো কাজের লোকটা একদিন স্বপ্নে দেখে যে একটা 10-11 মাথাওয়ালা মহিলা তার মেয়েকে অ্যাটাক করতে আসছে, মানে ক্ষতি করতে আসছে। এবং মানে পরের দিন সকালে প্রথম জিনিস যে উনি করেন যে সেটা হলো যে মানে 10টা কি 11টা, আমি ঠিক শিওর না, 1.5 বছর আগে, এবং এর মধ্যে অনেক কাহিনী ঘটছে জন্য ক্লিয়ারলি মনে আসছে না, বাট ওই রকমই 10-11টা মাথা দেখা। তো ওই কয়টা খাসি সৎকা দিয়েছে, মানে স্যাক্রিফাইস করেছে আর কি মেয়ের নামে, মেয়ের খাতিরে। এবং ঠিক তার কয়েকদিন পর সেম স্বপ্নটা দেখে। এবার দেখে যে 10টা মাথা এবং 11 নম্বর মাথায় তার মেয়ের মাথা, এবং ঠিক ঘুম থেকে উঠে তার মেয়ে মারা গেছে আর কি। মানে স্বপ্নের সাথে স্বপ্নের মানে সে মানে স্বপ্নটা দেখে তো ভয় পেয়েছে স্বাভাবিক, মানে সে দেখছে যে তার মেয়েকে এরকম করতে আসছে, এবং লাস্টের মাথাটা তার মেয়ের মাথা ছিল। পরের দিন সকালে উঠেই মানে সে ঘুম থেকে উঠছে একটা চিৎকার শুনে, মেয়ের ঘরে দেখে মেয়ে নেই, মেয়ে মারা গেছে আর কি। আমি এরকম একটা ঘটনা আমিও জানি, এবং আমি ঘটনাটা শেয়ার করছি না, শুধুমাত্র হিন্ট দিয়ে রাখছি, কারণ যিনি ঘটনাটা শেয়ার করবেন তিনি বলেছেন যে তিনি আমাদের সাথে জয়েন করবেন খুব দ্রুত। কিন্তু তারও এরকম একটা ঘটনা ঘটেছিল, দুজন মিলে একসঙ্গে ভয় পেয়েছিলেন এবং সকালবেলায় উঠে দেখলেন যে একজন বেঁচে আছে আর একজন মারা গেছে। এরকম ঘটনা কিন্তু ঘটেছে, অ্যান্ড মানে এরকম ঘটনা ঘটেই যাচ্ছে। আই ডোন্ট নো ওয়াই, বাট এরকম ধরনের ঘটনাগুলো ঘটছে এবং আমরা চাই না যে এরকম ধরনের ঘটনাগুলো ঘটুক। আচ্ছা, আপনার কাছে আরেকটা ঘটনা শুনবো, যে আমাদের সাথে যে তিশা জয়েন করেছেন, একটা ঘটনা আপনাদের ওই এলাকাতে সিলেটের কোনো একটা জায়গায় একটা ঘটনা আপনি বলবেন বলেছিলেন যে আপনি একটা ঘটনার কথা জানেন, তো বলেন একটু ঘটনাটা শুনি। জি, প্রথমে আমি যে আমাদের বাসাটা মানে তৈরি হওয়ার যে ঘটনাটা আমি সেটা মানে ফার্স্টে শেয়ার করতে যাচ্ছি। বলেন। সেটা হচ্ছে যে মানে বিল্ডিংটা তৈরি করার জন্য যে মানে নিচ থেকে প্রথম যে পিলারটা তোলা হবে, ঠিক আছে, তো মানে যে কন্ট্রাক্টর কাজ করতে আসে, তো তারা নিজেরা থাকার জন্য, নিজেরা থাকে তো কাজ করতে হবে, তারা নিজেরা থাকার জন্য একটা মানে সিম্পলি একটা ইট দেয়া সিমেন্ট দেয়া মানে ওরকম মজবুত না একটা বাসা তৈরি করছে, জাস্ট এখানে ওদের জিনিসপত্র থাকে, ওরা থাকে। তো ওরা প্রথম যখন সেই কাজটা শুরু করতে নিছে, মাটি গর্ত করছে, এখানে পিলার তৈরি করবে, তো প্রথম ওইখান থেকে মানে অনেক বিছা টিছা হ্যান ত্যান মানে এগুলো বের হয়, ঠিক আছে। তো ওরা ভয় পাওয়ার পরে তো যে মালিকানারা কাজ করবেন, তো সেই আঙ্কেলকে বলছেন, তো বলার পর আঙ্কেল বলছে আচ্ছা এ তো কোনো এরকম সিরিয়াস বিষয় না, এরকম তো হয়, ঠিক আছে, মাটি থেকে বের হয়, তো আপনার কাজ করেন, মানে সাপ টাপ যা বের হচ্ছে এগুলো কোনো ব্যাপার না, এগুলো কোনো ব্যাপার না, আপনার কাজ করেন।
তো তারপরে তারা ঠিক আছে তারা করলো, সেই পিলারটা তৈরি করছে। প্রথমটা যেদিন করছে সেদিন রাতে ওরা যখন শুইছে, শোয়ার পরে ওরা নিজেরা থাকার জন্য যে ঘরটা তৈরি করছিল সেটা মধ্যরাতে ওদের উপরেই ভেঙে পড়ে গেছে। এর মধ্যে 3 জন মিস্ত্রি আহত হয়ে গেছে। আচ্ছা, একদম মানে হাড়টার ভেঙে গেছে একদম এরকম। ওকে। পরে তারা মানে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তারা ক্ষমা চাইছে, পরে তারা এখান থেকে চলে গেছে। পরে অন্য আরেক পার্টি আনা হয়েছে, তাদেরও প্রবলেম হয়েছে, তারাও চলে গেছে। পরে লাস্ট যে পার্টি মানে আমাদের সেই বাসাটা তৈরি করছে, সেই মানে মিস্ত্রিরা মানে টোটালির মধ্যে একজন মানে বড় থাকে, ওরা ঠিকমতো কাজ করছে কিন্তু দেখার জন্য। তো ওনারে রাতে স্বপ্নে দেখানো হয়েছে যে এখানে কোনো বিল্ডিং যেন তৈরি করা না হয়, আমাদের অনেক সমস্যা হবে। মানে আমরা চাই না এখানে কোনো মানুষের আনাগোনা হোক, কোনো আলো আসুক, কোনো কিছু হোক, এটা শুধু আমাদের জায়গা, এখানে আর কারোর থাকতে দেব না। হ্যাঁ, এরকম স্বপ্নে দেখছে যে খুব ভয়ানক আকৃতির কেউ একজন, মানে কণ্ঠ খুবই বিকট, মানে এত ভয়ানক, এরকম একজন স্বপ্নে দেখাইছে যে করতে পারবে না। বুঝতে পেরেছি। তারপরে সে করছে কি যে মানে তখন এরকম হইলে অনেকে করে যে সিন্নি করে, সেটা মিলাদ পড়ায়, তারপরে মানে তখন আবার সে বাধা আসলে সেই কাজটা আবার নতুন করে শুরু করে। তো ওইরকমই করছেন, সিন্নি করছেন, মিলাদ পড়ানোর পরে আবার নতুন করে উনি শুরু করছেন। তারপরে তো তখন থেকে এখানে মানে আমরা চলছেই, সত্যি এটা ঝামেলা চলছে এবং ঝামেলা শেষ হয়নি। আচ্ছা ডমিনিক ভাই, আপনি যেহেতু চিটাগাং থেকে আসছেন, আচ্ছা আমরা ফয়েজ লেক সম্পর্কে অনেক কিছু শুনি। ফয়েজ লেক নিয়ে যে সমস্ত শুনি, গতদিন আমরা আলোচনা করছি ফয়েজ লেক ইনফ্যাক্ট। তো ফয়েজ লেক নিয়ে যে সমস্ত ঘটনা শুনি, সেই ঘটনাগুলোর সাথে মানে আপনাকে যদি জিজ্ঞেস করি তাহলে আপনার ব্যাখ্যা কি, বা আপনি কি বলবেন যে ফয়েজ লেক নিয়ে যে ঘটনাগুলো শুনি সেগুলোর কি কোনো কিছুর মানে এক্সপেরিয়েন্স আপনারও বা আপনার পরিচিত কারোর আছে? ফয়েজ লেক নিয়ে আসলে পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স আছে আমার, যেটা হয়েছে যখন আমি আসলে ক্লাস 5-এ মনে হয়। আমার একটা ফ্রেন্ড, উনি তো এখানে নেই এখন, উনি অন্য দেশে চলে এসেছে চাকরির জন্য। তো বেসিক্যালি জিনিসটা ওনার সাথে হয়, উনি খুব পাখি শিকার মানে এক্সপার্ট ছিল। তো উনি আমাকে বলছে যে এই জায়গায় চল দোস, এখানে একটা জিনিস ভালো ভালো পাখি পাওয়া যায় মারার জন্য। তো আমাকে নিয়ে গেছে। এট দ্যাট টাইম কিন্তু এগুলো আমি মানে কোনো কিছুই জানি না এগুলো সম্বন্ধে। তো নিয়ে গেছে, আমাকে নিয়ে যাওয়ার পর একটা উঁচু একটা পাহাড়ের মধ্যে উঠেছে আমাদেরকে, আমি আর এজেস বেসিক্যালি 2 জন উঠেছে। আর ঘোরাঘুরি করতেছি, তাকে বলতেছি কই তোর পাখি, কোনো গাছ টাছ কিছু নেই, কোথায় নিয়ে আসতেছি আমরা পাখি শিকার করার জন্য। তো বলছে, আমি তাকে বলছি দেখ নিচে জায়গা আছে, জঙ্গল আছে, ওখানে যা, ওখানে পাবি কিছু, পাহাড়ের উপর কি পাখি। তো এই দিক দিয়ে জাস্ট নামার সময় জাস্ট আমাদের অপোজিট থেকে একটা জাস্ট মহিলা আমাদের যে সামনাসামনি চলে আসছে। মানে পরে যখন চিন্তা করছি যে ওখানে আমরা হাঁটতে আমরা হিমশিম খাইতে দিই, কিন্তু মহিলাটা কোনখান থেকে আসছে এবং এসে ব্যস্ত পাখি খুঁজতে, কিন্তু মহিলাটা আমার দিকে এসে আমাকে বলতেছে যে বাবা তোমরা এখান থেকে চলে যাও, জায়গাটা ভালো না। ওকে, জাস্ট এতটুকু বলেই আমি তাকে বলছি চল চলে যাই, আর কোথায় কি পাখিটা কি, আর আমি ভয় কারণ বাসায় ফিরতে হবে। আচ্ছা, এই মহিলার ঘটনায় কিন্তু আমি শুনেছি যে একটা মহিলা দেখা যায়, মানে একটা মেয়ে দেখা যায়, এই ঘটনাগুলো শুনেছি আমিও, এবং এটা তাহলে তার মানে এই ঘটনাটা এরকম যে এটা অনেকেই এক্সপেরিয়েন্স করেছে। হ্যাঁ, আসলে এখন তো ফয়েজ লেক তো আর আগের মতো নেই, যেটা 15 ইয়ার্স আগে যেটা ছিল, এখন তো ডেভেলপ হয়েছে, কিন্তু ডেভেলপ হওয়ার পরেও কিন্তু সেই ব্যাপারগুলো কিছু কিছু থেকেই গেছে। যেমন নতুন লেকে যেটা হয়েছে, ওখানে অনেকজন এক্সপেরিয়েন্স করে একটা ইয়াং বয়সী যে একটা মেয়েকে, আমি এইটা শুনেছি এক্স্যাক্টলি। এই জিনিসটা মানে সচরাচর বেশি শুনতেছি এখন ইদানিং, যে দেখা যায় হঠাৎ করে এসে দেখা দিয়ে জাস্ট চলে যায়। ওকে, মানে সবসময় ইটস আ ওয়ার্নিং সাইন, মানে চলে যাও, জায়গাটা ভালো না। ইটস জাস্ট হ্যাপেনিং ফ্রম দ্য ইয়ার্স 15 years ago. It's just like repeating. এবং এখনো পর্যন্ত সেটা হচ্ছে। চিটাগাং এমনিতেও এছাড়াও তো বিভিন্ন জায়গা মনে হয় হন্টেড অনেক প্লেস আছে, অনেক জায়গা আছে। It's basically আসলে haunted city, I must say, because আসলে আমি যে এলাকার মধ্যে থাকি, জাস্ট প্রতি 10 পা অন্তর এক একটা ঘটনা আছে। আচ্ছা, প্রতি 10 পা অন্তর গেলে ওখানে একটা স্টোরি আছে যে এই বাসায় এটা হয়েছে, অমুক জায়গায় এটা হয়েছে, মানে ইটস রিলেটেড।
একটা ওয়েবের মতো। আচ্ছা, আপনাদের বাসাটা যেহেতু হসপিটাল ছিল, আপনাদের বাসাটা ইনফ্যাক্ট, এবং সেই বাসায় অনেকেরই মৃত্যু হয়েছে, অনেক ধরনের পেশেন্ট এসছে। তো এই যে এই বাসায় থাকছেন, এই বাসায় থাকার সময় এমনিতে যে ধরনের যে শব্দ বা যা কিছু শোনা যায়, এই ধরনের শব্দ টব্দ বা কোনো কিছু দেখেন নাই আপনারা কখনো? আমি বলি আপনাকে যেটা ফার্স্ট আমার একটা এক্সপিরিয়েন্স, এটা এক রাতে আমার মার সাথে কোন রকমের জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং একটু হয়েছিল, আর আমি রাগ করে আমি জাস্ট বাসার বাইরে আমি বসে আছি। আপনি একটা সাইকেলের ঘটনা বললেন, সেটা তো হয়েছে, এটা আরেকটা ঘটনা। ওকে, বাসার বাইরে বসে আছি আমি, আর তখন প্রায় আমি বসতে বসতে মাও আর ডাকতেছেন আমাকে যে আসো বাসার ভিতরে ঢুকো। আমি বাইরে বসে দেখতেছি যে প্রায় অলরেডি 12:30 বা 1 o'clock এরকম। এই সময়টা করে হঠাৎ করে যে বাথরুমের ভিতরে কয়েকজন, it will be like 5-6 জন, আচ্ছা, mixed children, elderly people, girls and boys mixed. এরা আমাদের একটা করিডোর আছে, আচ্ছা, এরা সবগুলো সারিবদ্ধভাবে করিডোরের দিকে চলে যাচ্ছে, কিন্তু তবুও আমি এগুলো বুঝতেছি না আসলে কি হইতেছে এগুলা। আমি জাস্ট বসে রয়েছি, আচ্ছা, বসে আমি জাস্ট এগুলো অবজার্ভ করতেছি যে এগুলো কি হইতেছে। তো নো প্রবলেম, তবুও কিন্তু আমি এখনো কিন্তু রাগ আমার মাথায়, আমি ঘরের ভিতরে ঢুকতেছি না, আমি বুঝতেছি না, ওখানে বসে আছি। এটা কি হ্যালুসিনেশন হয়েছে আমার না কি আমি বলতে পারতেছি না। আমি দেখি আমার মামা ওই সাইড থেকে আসতেছে আমার দিকে, আচ্ছা, এবং এক পর্যায়ে আস্তে আস্তে হি স্টার্টেড টু রান, আচ্ছা, হি ইজ রানিং টুয়ার্ডস মি উইথ স্পিড, এন্ড আমি দেখতেছি সে আমাকে ধরতে আসতেছে। সেই মুহূর্তে আমি লাফ মেরে উঠে দিলাম দৌড়, বাট নট ইনসাইড দ্য হাউস, বাসার ভিতর না। এখন আমি ঘুরতেছি, আচ্ছা, মানে হসপিটালটা যে স্কোয়ার শেপ, আমি চারদিকে ঘুরতেছি। ঘুরে এক পয়েন্টে আমি আসলাম, দেখি কি মামা টামা আর কেউ তো নেই আমার পাশে। আস্তে করে খুললাম ডোরটা। হসপিটাল তো বুঝছেন, এক একটা ইউনিট কিন্তু আলাদা, রুমগুলো করা একটার সাথে একটা ইন্টারলিঙ্ক না। আমি আসলাম ভিতরে, মা আমাকে বললে আসছিস তুই? আসছি, শুয়ে পড়ো। কিছু বলতেছি না এখনো, শুয়ে পড়লাম। দেখতেছি ডান দিকে মামা তো পুরো হেড টু টোর কাভার করা মুড়ি দিয়ে, না এই দুনিয়া তুই তো ঘুম। আচ্ছা 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 আচ্ছা, তাহলে ওটা কে ছিল? এটা কে? এগুলো কারা? ওকে, আমরা এরকম আরো অনেক কিছু শুনেছি যে আমরা যারা ইন্ডিয়া থেকে আমাদের একজন SMS করেছেন কয়েকদিন আগে এবং একটা ইমেল করেছিলেন, সেখানে বলছেন ছোট বাচ্চাদের মতো অনেক কিছু দেখা যায়। এবং আমি খুব অবাক হয়েছি যে আমি মাঝখানে দেখলাম যে ফেসবুকে অনেকে দিচ্ছেন। আমাদের ফেসবুকে একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে ভূত FM এর একটা অফিসিয়াল একটা গ্রুপ আছে এবং একটা ফ্যান পেজ আছে, এবং সেখানে আমরা মাঝে মাঝে দেখি যে এরকম ধরনের ঘটনা যে অনেকে দেশের বাইরে থেকে শোনেন এবং কষ্ট হয়, স্ট্রিমিং করে শুনতে হয়। ইন্ডিয়াতে, বিশেষ করে অস্ট্রেলিয়া থেকে অনেকে শোনেন, অ্যান্ড থ্যাংক ইউ যে আপনারা এত রাত্রে এত কষ্ট করে, যদিও সেখানে এখন রাত না, মানে এত কষ্ট করে যে শোনেন, স্ট্রিমিং করে শোনাটা অনেক যন্ত্রণার অনেকের কাছেই। তারপর আপনারা যে শুনছেন, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। অ্যান্ড আমার মনে হয় যে আপনাদের সবচাইতে আজকে যারা এখন চিন্তা করছেন যে আরো ভালো ঘটনা চান, আরো ভালো গল্প চান, তাদেরকে বলবো যে আপনাদের ঘটনাগুলো নিয়েই কিন্তু আমরা বারবার করে আপনাদের কাছে ফিরে আসি। সো সেই ঘটনাগুলো যদি আপনারা পাঠিয়ে দেন, আপনাদের সেরা ঘটনাগুলো, সেই সেরা ঘটনাগুলোই আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। তো আজকে অনেক রাত হয়েছে, আজকে শেষ করে ফেলি আমরা, সেটা বেটার। আচ্ছা, আপনি কিছু বলতে চাচ্ছেন প্লিজ? আসলে এখন যেটা লাস্টের জন্য রাখছি, মানে দ্য লেটেস্ট হন্টিং। ওকে ওকে, শিওর, প্লিজ। এটা বলে আমরা শিওর, প্লিজ প্লিজ প্লিজ। তো এটা হচ্ছে আমার আম্মা তারা যে বাসায় থাকেন এখন, এটা যা শুনছি আমরা, এটা হচ্ছে পুরো একটা শ্মশানের উপর তৈরি করে বিল্ডিংটা। তো ওনারা এখন আপাতত ওনারা গ্রাউন্ড ফ্লোরে থাকে। তো উনি সবসময় আমার ছোট ভাইকে আমাকে বলে যে আমি এরকম আওয়াজ শুনি ঘরের ভিতরে, ভোর সকালের দিকে কেউ রান্নাঘরে কল ছাড়তেছে, প্যানগুলো নিয়ে নাড়াচাড়া করতেছে, যেরকম একটা সবসময় যেমন মানুষের যেরকম যায় আর কি, বাথরুমে ওয়াশরুমে যাচ্ছে, এরকম শুনে তার ঘুমটা ভেঙে যায়। মানে সবসময় এরকম ধরনের আওয়াজ শুনছে। ইটস হ্যাপেনিং মোর ফ্রিকুয়েন্টলি নাউডেজ। দেখতেছে চারদিকে কিন্তু নাথিং। আরেকটা যেটা জিনিস এখন যেটা এক্সপিরিয়েন্স করতেছে, হঠাৎ করে তার জাস্ট বাই 3:30-4 o'clock in the morning
সে এই সময় করে তার ঘুমটা ভেঙে যায় মানে বাচ্চার আওয়াজে, মানে বাচ্চার কান্না নাকি হাসি? না, মানে হাসতেছে, বিট করে একটা আওয়াজ একটা বের হতেছে আর কি। সে ওই সময় একটা জানালা আছে আমাদের ওখানে, জাস্ট উনি জাস্ট ওই জানালার দিকে জাস্ট তাকিয়ে দেখে দুটো বাচ্চা জাস্ট ওই গ্রিল ধরে উপরে উঠে তার দিকে হেসে হেসে গ্রিলটা ধরে জাস্ট উপরে উঠে চলে যাচ্ছে। আচ্ছা, ফিনিশড। এটাই ঘটনা। এটা শুনে তিনি রিসেন্টলি রেগুলার দেখছেন, যেটা হচ্ছে এখন ওনার। ওকে, সো আমার মনে হয় যে আজকে যেগুলো আজকে মনে হয় সময় শেষ হয়ে গেছে। আজকে আমরা আপু অনেকক্ষণ ধরে শুনতেছেন, তো অনেক কষ্ট করে আবার আপু একজন শুনতেছেন আজকে আমাদের শোটা। উনি চাকরি করেন, তো ওনার তবুও কষ্ট করে শুনতেছেন, তো আপনি প্লিজ ওনাকে একটু। আচ্ছা, ওনার নামটা বলেন। রিপা। রিপা, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস, এবং আশা করছি যে এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো আমাদের শোতে। এবং যারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা SMS করছেন এত কষ্ট করে এবং আমাদের সঙ্গে আছেন, পয়সা খরচ করে SMS করতে হয় কিন্তু, তো যারা SMS করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে অ্যাটলিস্ট আপনাদের SMSটাতে আমি সবগুলো হয়তো পড়তেও পারি না, কিন্তু একটা লাভ হয়, বুঝতে পারি যে এতগুলো মানুষ আমাদের সঙ্গে আছেন। এটা যে কত বড় একটা ভালো লাগা, এটা আপনাদের বোঝাতে পারবো না। যেমন আমি একটা নাম বলতে, এই যে আমাদেরকে জাকির SMS করেছেন সিলেট থেকে, তার SMS দেখতে পাচ্ছি অনেকগুলো। আমাদেরকে ইমন SMS করেছেন চিটাগাং থেকে, মুন্না SMS করেছেন রাজশাহী থেকে, রিয়েল পরি আমাদের SMS করেছেন, এবং রিয়েল পরি SMS করেছেন, রয় বাবা আমাদের SMS করেছেন, মান্নান SMS করেছেন আমাদেরকে, আদর SMS করেছেন আমাদেরকে ব্রুটাল ম্যান, এরকম টাইপের কিছু একটা নাম আমাদের SMS করেছেন, সেপটিক, আচ্ছা আমাদেরকে SMS করেছেন সাকি, তানজিম, কিশোর আমাদের SMS করেছেন, পূর্ণ, অবন্তী, মাসুদ, রকি সহ আরো অনেকে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে নেশি আমাদের SMS করেছেন, এবং তিনি বলেছেন যে ভূত FM শুনছেন এবং তার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। মাইশা আমাদের বনানী থেকে SMS করেছেন, এবং তিনি বলেছেন যে তিনি ইমেল সেন্ড করেছেন আমাদেরকে, এবং তিনি বলেছেন যে আমাদের এটা পড়া উচিত। আমি ডেফিনেটলি পড়বো, এবং সেরকম ইমেল হলে তো মানে ডেফিনেটলি আপনি আগামী উইকে হয়তো আমাদের সাথে জয়েন করছেন। মিমো আমাদের SMS করেছেন, বলছেন যে ভূত FM তার অনেক বেশি ভালো লাগে। খুলনা থেকে SMSটি তিনি করেছেন। থ্যাংক ইউ গাইজ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য, এবং আগামী সপ্তাহে ভৌতিস্ট এবং আমরা হয়তো একসঙ্গে ফিরে আসবো। আজকে ভৌতিস্টে শুধুমাত্র একজনই আছেন, রেজা ভাই। থ্যাংকস ফর কামিং, কারণ সবাই শুটিং এ থাকলেও আপনি কষ্ট করে এসেছেন, মানে থ্যাংক ইউ সো মাচ যে আমাদের সঙ্গে জয়েন করার জন্য। অ্যাকচুয়ালি ভাই নেক্সট উইক হচ্ছে আমার লাস্ট উইক, তারপর আপনি আবার অস্ট্রেলিয়া চলে যাবেন, ব্যাক করব, বাট ইনশাআল্লাহ ইমেইলের থ্রুতে যোগাযোগ থাকবে, ইমেইলের থ্রুতে, এবং অবশ্যই সেখানকার আরো কিছু ঘটনা আমরা জানতে চাই ডেফিনেটলি ভাই, ইমেইলের মাধ্যমে। আর ডমিনিক ভাই, আপনাকে মানে থ্যাঙ্কস দেওয়ার কোনো ভাষা নাই, অনেক কষ্ট করে আপনি এসেছেন, এবং আপনি আজকে মনে হয় বিকালের দিকে পৌঁছেছেন আমাদের এখানে। একটা টেলিফোন, শুধুমাত্র একটা টেলিফোন কালকে, এবং সেই টেলিফোনের প্রেক্ষিতে আপনি এত দূর এত কষ্ট করে আসবেন আমি ভাবিনি। মানে আমি আই এম রিয়েলি হ্যাপি, আমার কিছু বলার না আসলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাই প্লেজার টু বি উইথ অল অফ ইউ। আপনার স্টোরিগুলি খুবই ইন্টারেস্টিং। ইনফ্যাক্ট আপনাদের আপু এবং তিশা এবং আপনাদের দুজনকেই আমি জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ। কষ্ট করে এত রাত্রে যে এসছেন, ফ্যামিলি থেকে হয়তো মানে এই সময়টা ম্যানেজ করতে হয়তো অনেক কষ্ট হয়েছে, তারপর যে আমাদের সাথে এসে জয়েন করছেন, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড যারা SMS করছেন তাদেরকে, এখনো পর্যন্ত SMS করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা ইমেল করতেছেন তাদেরকে আরো একবার ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, bhutfm@radiofurti.fm। কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। অ্যান্ড আজকের মতো এখানেই শেষ করছি।